গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের জানাই সুস্বাগতম। আজকের গল্প কর্নেল নীলাদ্রি সরকার সিরিজের গল্প 000। হাসি, মজা আর গেমসের মধ্যে দিয়ে কখন যে এগিয়ে আসে মৃত্যু টেরও পাওয়া যায় না। কিন্তু কেন? এ কি প্রেম, প্রতিহিংসা, নাকি এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের গল্প 000। আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকারের ঘরে ঢুকেই আমি হতবাক। তিনি চাঁদের হাট বসিয়ে মৌজ করছেন। আরে এ যে জলে শিলা ভেসে যায়, বানরে সঙ্গীত গায়, দেখিলেও না হয় প্রত্যয়। না, কর্নেল মোটেও বদমেজাজি মানুষ নন, কিংবা প্রেমে ব্যর্থ, তাই নারী বিদ্বেষী গোয়ার গোবিন্দও নন। বরং সুরসিক বলে খ্যাতি আছে ওর। বিশেষ করে সুন্দরী যুবতীদের প্রতি ওর পক্ষপাতদুষ্ট স্নেহ সুপ্রচুর। কিন্তু আমার বিস্ময়ের কারণ অন্য। ইলিয়ট রোডের এই অ্যাপার্টমেন্টে অনেকদিন ধরে যাতায়াত করছি। কখনো কোনো সুন্দরী যুবতীকে এখানে পদার্পণ করতে দেখিনি তা নয়। সচরাচর বেশি যারা আসেন তাঁরা রাশভারী মানুষ, সব বিষয়ী এবং কেজো প্রকৃতির লোক। কোনো না কোনো গূঢ় মতলব নিয়েই তাঁরা আসেন। আর আজ যাদের দেখছি এরা একেবারে উল্টো প্রকৃতির। এক পলকেই আন্দাজ করেছি খবরের কাগজের রিপোর্টারের অভ্যাসলব্ধ চাতুর্যেই এরা সংখ্যায় 3 এবং 18 থেকে 22টি বসন্ত ঋতু দেখেছে। প্রত্যেকেরই চেহারায় উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর চিকন মেদ ও শ্রী পরিস্ফুট। এরা কথায় কথায় প্রচুর হাসছে, প্রচুর কথা বলার চেষ্টা করছে, এবং কর্নেল অংশ মধ্যে বকযথা বসে আছেন। আমাকে দেখেই অবশ্য কয়েক মুহূর্তের জন্য স্তব্ধতা জাগলো। তারপর কর্নেল খুব খুশি দেখিয়ে বলে উঠলেন, হ্যালো ডার্লিং, এসো এসো, এই তোমার কথাই ভাবছিলুম। নিছক মিথ্যা তাতে ভুল নেই। গম্ভীর হয়ে সামান্য দূরে একটা গদি আঁটা চেয়ারে বসে পড়লুম। তারপর বললুম, আমার কথা ভাববার ফুরসত পাচ্ছিলেন? এতে কিন্তু আমার সন্দেহ আছে। কর্নেল হাততালি দিয়ে উচ্চ হাসি হাসলেন। ব্র্যাভো জয়ন্ত, ব্র্যাভো, ঠিকই বলেছ। যুবতী 3টি আমাকে দেখছিল। আমি সামনের টেবিলে চোখ রাখলুম। তারপর কর্নেলকে বলতে শুনলুম, মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান। একজন মেয়ে বলে উঠল, কর্নেল, এখানে জেন্টলম্যান কিন্তু একজনই। অন্য একজন বলল, সোনালি, তুই কিচ্ছু বুঝিস না, কর্নেল নিজেকেও কাউন্ট করছেন যে। আবার প্রচুর হাসিতে ঘর ভরে গেল। কর্নেল গলা ছেড়ে শুরু করলেন, যাই হোক, পরিচয় করিয়ে দেওয়া এক গৃহকর্তা হিসাবে আমার কর্তব্য, এবং ইনি হচ্ছেন দৈনিক সত্য সেবকের স্বনামধন্য জয়ন্ত চৌধুরী। আমার চোখের ভুল হতেও পারে, হয়তো ইচ্ছাকৃত চিন্তা বা উইসফুল থিঙ্কিং গোছের কিছু। মনে হলো ওদের চোখে বিস্ময় মেশানো শ্রদ্ধা ফুটে উঠল। আর জয়ন্ত, ইনি সোনালী ব্যানার্জি, ইনি রত্না চ্যাটার্জি, সোনালীর মাস্তুতো বোন। আর ইনি দীপ্তি চক্রবর্তী, দুজনেরই বন্ধু এবং সহপাঠিনী। এরা কিন্তু কেউ কলকাতার বাসিন্দা নন। রানীডিহি নামে প্রখ্যাত পার্বত্য শিল্পাঞ্চলে সম্প্রতি একটি তৈল শোধনাগারও গড়ে তোলা হয়েছে। শ্রীমতী সোনালীর বাবা শ্রী অনিরুদ্ধ ব্যানার্জি তার ডিরেক্টর, আর আমার বিশেষ স্নেহভাজন বন্ধু। এবং সোনালী হাত তুলে হাসতে হাসতে বলল, ওহ কর্নেল, যথেষ্ট হয়েছে। আমরা কেউই জয়ন্তবাবুর মতো খ্যাতিমান নই, অত বলার কিছু নেই। কর্নেল হতাশ ভঙ্গিতে বসে পড়লেন এবং চুরুট ধরালেন। কর্নেলের ভাষণের মধ্যেই আমরা পরস্পর নমস্কার পর্ব সেরে নিয়েছি। এবার আমিও সিগারেট ধরালুম। এই সময় চোখে পড়ল ওরা মহিলা সুলভ সতর্ক ভঙ্গিতে কিছু বলাবলি করছে, সেটা চোখের ভাষাতেই, এবং তাদের লক্ষ্য যে আমি, তাতে কোনো ভুল নেই। তারপর সোনালী কর্নেলের দিকে তাকালো, ঠোঁটে চাপা কুণ্ঠিত হাসি। কর্নেল,
জয়ন্তবাবু যদি কিছু মনে না করেন। ধুরন্ধর বৃদ্ধ খুশি হয়ে বলে উঠলেন, কিচ্ছু মনে করবে না ও। সোনালি, তুমি ওকে স্বচ্ছন্দে তোমার জন্মদিনের নেমন্তন্নটা করতে পারো। বরং জয়ন্তর মতো একজন প্রাণবন্ত যুবক থাকলে তোমাদের অনুষ্ঠানের 16 কলা পূর্ণ হবে। আবার হাসির ধুম পড়ল। সোনালি তার ব্যাগ থেকে একটা সুদৃশ্য কার্ড এবং খাম বের করে সযত্নে আমার নাম লিখলো। লিখে আমার কাছে এসে বিনয় দেখিয়ে বলল, হয়তো অর্ডার শিটই হচ্ছে, তবু আপনাকে পেলে আমরা সবাই খুব খুশি হব। প্লিজ আসতে ভুলবেন না যেন। একটু দ্বিধা দেখিয়ে বললুম, কিন্তু মুশকিল কি জানেন, রিপোর্টারের চাকরি করি, কখন কোথায় কোন অ্যাসাইনমেন্ট এসে কাঁধে চাপে বলা যায় না। কর্নেল প্রায় ধমক দিয়ে বলে উঠলেন, জয়ন্ত, বাজে বকো না। রানীডিহি এবং আমার কন্যাবত এই মেয়ে দুটোই মর্তের এক দুর্লভ বস্তু। সুতরাং কোনো রকম বাচালতা না করে কার্ডটি পকেটস্থ করো এবং তোমার খুদে রিপোর্টিং বইটি বের করে তারিখটা লিখে রাখো। লেখো 17ই সেপ্টেম্বর সকাল 7:30টায় হাওড়ায় ট্রেন, 10 নম্বর প্ল্যাটফর্ম। আমার বাসায় আসার তোমার কোনো দরকার নেই, কারণ তাহলে তুমি নির্ঘাত ট্রেন ফেল করবে, কারণ তুমি একজন লেট রাইজার। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ওরা চলে গেল। তখন কর্নেলের কাছে গিয়ে বসলুম। বললুম, হ্যালো ওল্ড ম্যান, এর অন্তর্নিহিত তাৎপর্য কি? কিসের? এই নিছক একটি মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের 300 কিলোমিটার ভ্রমণের। কর্নেল চোখে মুগ্ধতা ফুটিয়ে বললেন, জয়ন্ত ডার্লিং, রানীডিহির সৌন্দর্য তুলনাহীন, মর্তের স্বর্গ বলতে পারো। হাতি, আমি শুনেছি রানীডিহি শিল্পনগরী, আকাশ বাতাস কুচ্ছিত ধোঁয়া আর গ্যাসে ভরা, নরক বিশেষ। কর্নেল মৃদু হেসে বললেন, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু সোনালীদের কোয়ার্টার যেখানে অবস্থিত, সেখানে গেলে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্যের নমুনা তুমি পাবে। নদী, পর্বতমালা, অরণ্য এবং দুর্লভ প্রজাপতি, পাখি, কীটপতঙ্গ। কি বলেন? ডার্লিং, আমি কথা দিচ্ছি, এবারে আমি প্রকৃতিবিদ হিসাবে রানীডিহি যাব না। ওকে থামতে দেখে বললুম, বলুন। যাব আমার আসল মূর্তিটা পোশাকের তলায় লুকিয়ে নিয়ে। তার মানে? প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেই যাব। চমকে উঠে বললুম, সে কি, কেন? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জয়ন্ত। এটা না ঘটলে শ্রীমতী সোনালীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আমি অত দূরে কিছুতেই যেতুম না। স্বীকার করছি জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি আছে, কিন্তু তার চেয়েও একটা জরুরি বিষয় সম্প্রতি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমাকে আগাগোড়া সবটা বলছি, ভালো করে শোনো। কর্নেল আমাকে যা শোনালেন তা সংক্ষেপে এই। 1 সপ্তাহ আগে, অর্থাৎ 23 সেপ্টেম্বর, সোনালীর বাবা অনিরুদ্ধবাবু কর্নেলের সঙ্গে দেখা করেন। তারও 2 দিন আগে রানীডিহিতে ওর কোয়ার্টারে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তাই কর্নেলের পরামর্শ চাইতে আসেন। সে দিনটা ছিল রবিবার। বেলা 1টায় লাঞ্চের পর উনি অভ্যাস মতো গড়াচ্ছেন, পরিচারিকা এসে খবর দেয় যে এক ভদ্রলোক জরুরি ব্যাপারে দেখা করতে এসেছেন। অনিরুদ্ধবাবু বিরক্ত হন, এটা দেখা করার সময় নয়। তাছাড়া উনি কোয়ার্টারে অপরিচিত লোকের সঙ্গে দেখা করেন না, অফিসেই যেতে বলেন। পরিচারিকা সব জানে এবং বুঝিয়ে বলা সত্ত্বেও সেই লোকটি শোনেনি। বলেছে দেখা না করলেই চলবে না, এবং এই দেখা করার পিছনে নাকি অনিরুদ্ধবাবুরই বিশেষ একটি স্বার্থ আছে। অনিরুদ্ধবাবু বিরক্ত হলেও কৌতূহল দমন করতে পারেননি, তাই বলেন, ঠিক আছে, তুমি আধ ঘন্টা অপেক্ষা করতে বলো। এই আধ ঘন্টা ভাত ঘুম, বাঙালির মজ্জাগত, এবং অনিরুদ্ধবাবু মনে মনে ভীষণ বাঙালি। যাই হোক, পরিচারিকা গিয়ে তাকে অপেক্ষা করতে বললে সে ততক্ষণে সময় কাটানোর জন্য একটা বই চায়, এবং এটাই অদ্ভুত যে সে অন্য কোনো বই পছন্দ করেনি। আলমারিতে পশ্চিম এশিয়ার অর্থনীতি নামে প্রকাণ্ড ইংরেজি একটা বই ছিল, সেটাই চায়। তারপর পরিচারিকা বইটি তাকে দিয়ে চলে আসে। আধ ঘন্টা পরে অনিরুদ্ধবাবু ড্রয়িং রুমে যান, কিন্তু লোকটিকে দেখতে পাননি। লোকটি টেবিলে সেই বইটি পড়ে থাকতে দেখেন। বইটি রাখতে গিয়ে হঠাৎ লক্ষ্য করেন
একটা ভাঁজ করা কাগজ উঁকি মারছে ফাঁকে। কাগজটা খুলে পড়ার পর হতভম্ব হয়ে যান উনি। তাতে ডট পেনে ইংরাজিতে লেখা আছে, যা বলতে এসেছিলুম তা বলা হলো না, ওরা আমাকে ফলো করে এসেছে, টের পেলুম, তাই চলে যাচ্ছি। আজ রাত 11টায় আপনি জলের ট্যাঙ্কের পিছনে আমার সঙ্গে দেখা করুন, আমি সেখানে থাকব। আপনি কাকেও দেখা মাত্র বলবেন 0 নাম্বার। সে যদি বলে 000 তাহলে জানবেন সে আমি, কিন্তু অন্য কিছু ঘটলে তক্ষুনি পালিয়ে আসবেন। 000, ভুলবেন না যেন। নামের বদলে 3টি শূন্য বসানো। বলা বাহুল্য, অনিরুদ্ধ এই অদ্ভুত চিঠি পেয়ে খুব উত্তেজিত হয়ে ওঠেন। ভাবেন পুলিশের কাছে যাবেন, কিন্তু শেষ অবধি কৌতূহল তাঁর সব মতলব দাবিয়ে রাখে। যথাসময়ে সেই জলের ট্যাঙ্কের কাছে যান। জায়গাটা খেলার মাঠ ও বড় রাস্তার সঙ্গমে রয়েছে, কিছু ঝোপঝাড় এবং পাথরও আছে। উনি গিয়ে একটা লাশ দেখতে পান, পিঠে ছুরি মারা হয়েছে, তখনও রক্ত তাজা, সুতরাং ভীষণ ভয় পেয়ে পালিয়ে আসেন। সকালে লাশটার খবর পেয়ে পুলিশ আসে। অনিরুদ্ধবাবু নিজেকে এ ব্যাপারে জড়াতে চাননি, লোকটাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। যাই হোক, অনিরুদ্ধবাবুর মনে পড়ে যায় কর্নেল নীলাদ্রি সরকারের কথা। পরদিনই কলকাতায় এসে দেখা করেন, সেই চিঠিটাও সঙ্গে নিয়ে আসেন। কর্নেল এই 7টা দিন কী সব করেছেন আমাকে তার কোনো রকম আভাস দিলেন না। শুধু বুঝলাম হঠাৎ এই প্রখ্যাত ব্যক্তিটি রানীডিহি হাজির হলে পুলিশ মহলে ঔৎসুক্য জাগতে পারে এবং সম্ভাব্য শত্রুপক্ষ যারা সেই অজ্ঞাতনামা লোকটিকে খুন করেছে তারাও সতর্ক হয়ে যায়। তাই সোনালির জন্মদিনের অছিলা। অবশ্য সোনালি এসব ব্যাপার জানেই না। সে তার জন্মদিনে আর সবাইকে নেমন্তন্ন করার জন্য কলকাতায় এসে বাবার কথা মতো কর্নেলকেও নেমন্তন্ন করে গেল। কর্নেল চুপ করলে বললুম, ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সেই সঙ্গে বিপজ্জনকও বটে। সচরাচর আপনি যেসব ব্যাপারে নাক গলান এবং কৃতিত্ব অর্জন করেন, এটা তত সহজ মোটেও নয়। আপনার লাইফ রিস্কের কথা ভেবেছেন তো? কর্নেল একটু হাসলেন, কিছু বললেন না। বললুম, এসব ব্যাপারে নাক না গলানোই উত্তম আমার মতে। অবশ্য সরকারি লোকেরা যা পারে করুক। আপনি গোয়েন্দাবিদ্যায় যত ধুরন্ধরই হন, ভুলে যাবেন না যে এই কেসে খুনি কোনো ব্যক্তি বিশেষ নয়, সম্ভবত একটা দল, এবং এতে কোনো ব্যক্তিগত অভিসন্ধি কাজ করছে না। কে বলতে পারে কুখ্যাত মাফিয়া দলের মতো কোনো আন্তর্জাতিক গুপ্ত দল এর পিছনে আছে কিনা? তাদের কি উদ্দেশ্য তাও তো আপাতত আপনার জানা নেই। কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, তোমার পরামর্শ খুবই উৎকৃষ্ট জয়ন্ত, যুক্তিও আছে, আর তোমার অনুমানও সম্ভবত ঠিক। উৎসাহে বললাম, আলবাত ঠিক। একটা ব্যাপার তো পরিষ্কার বোঝা যায়, লোকটা সেই দলেরই লোক। কোনো কথা ফাঁস করে দিতে চেয়েছিল অনিরুদ্ধ বাবুকে, তা টের পেয়ে তাকে মেরে ফেললো ওরা। তাছাড়া কর্নেল সাই দিয়ে বললেন, বলে যাও ডার্লিং। অনিরুদ্ধবাবুকে না, উনি এক তৈল শোধনাগারের ডিরেক্টর। দ্বিতীয় পয়েন্টটা লক্ষ্য করুন, লোকটা যে বই বেছে নিয়ে চিঠিটা রেখেছিল সেটা পশ্চিম এশিয়ার অর্থনীতি, এবং পশ্চিম এশিয়ার অর্থনীতি একান্তভাবে তৈল শিল্প কেন্দ্রিক। এই যোগাযোগ কি আপনি আকস্মিক মনে করছেন? কর্নেল সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে বললেন, অপূর্ব জয়ন্ত, এই জন্যই সব কেসে আজকাল তোমাকে সঙ্গে নিয়ে যাই। ব্রিলিয়েন্ট। বলে যাও ডার্লিং, বলে যাও। সবার আগে সেই বইটা আপনার পরীক্ষা করা দরকার। অনিরুদ্ধবাবুর উচিত ছিল রিফাইনারিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা। কারণ আমার ধারণা ওখানে কোনো অন্তর্ঘাত ঘটবার ষড়যন্ত্র চলছে। সে কথাটাই লোকটা হয়তো বলতে এসেছিল, সুযোগ পায়নি, তাই দেখা করতে বলে ওইভাবে, এবং খুন হয়ে যায়। রিফাইনারিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা তখনই করেছেন অনিরুদ্ধবাবু। আমার আরও ধারণা রিফাইনারির অফিসার ও কর্মীদের মধ্যে ওই দলের লোক আছে। অসম্ভব নয় জয়ন্ত, অসম্ভব নয়। আমি আরও কিছু তত্ত্ব খুঁজছি। দেখি কর্নেল উঠে দাঁড়ালেন এবং মেঝেই কয়েক পা হেঁটে আমার দিকে হঠাৎ ঘুরে হো হো করে হেসে উঠলেন। বললুম, আমাকে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি এক চুলও অযৌক্তিক কথা বলিনি।
কর্নেল বললেন, তাহলে তো জয়ন্ত সব রহস্য ফাঁস হয়ে গেছে বলা যায়। কিন্তু একটা পয়েন্ট তুমি আমল দিচ্ছ না, যে যদি কোনো অন্তর্ঘাত সম্পর্কে অনিরুদ্ধ বাবুকে কেউ সতর্কই করতে চাইতো, তাহলে চিঠি বা ফোনেই জানাতে পারতো। দেখা করতে আসা এবং ওই বিশেষ বইটা চেয়ে নেওয়া, এবং জয়ন্ত শুধু তাই নয়, যে পাতায় চিঠিটা ছিল তার পেজ মার্ক কত জানো? 30, মানে 30। বলেন কি? ওই পাতায় কি আছে তাও জেনে নিয়েছি। চ্যাপ্টারটা পুরো লেখা হয়েছে সেই সুবিখ্যাত T.E. লরেন্স সাহেবকে নিয়ে, অর্থাৎ লরেন্স অফ অ্যারাবিয়ার কার্যকলাপ। আশা করি লরেন্স সম্পর্কে তুমি বিশদ জানো, এমনকি সিনেমাতেও তার ক্রিয়াকলাপ দেখে থাকবে। হাত তুলে বললুম, দেখেছি, আশ্চর্য ছবি। 16ই সেপ্টেম্বর, অর্থাৎ সোনালির জন্মদিনের একদিন আগেই আমরা দুজনে রানীডিহি পৌঁছালাম। রিফাইনারি থেকে দূরে চমৎকার পাহাড়ি এলাকায় ডিরেক্টর সাহেবের বাংলো এবং অন্যান্য অফিসারদের কোয়ার্টার। ছবির মতো দেখাচ্ছিল ঘরবাড়িগুলো। প্রাকৃতিক দৃশ্যও অপূর্ব। সবেই শুক্লপক্ষের চাঁদ উঠেছে। কর্নেল ড্রয়িং রুমে গল্প করছেন। আমি দক্ষিণের বারান্দায় গিয়ে বসলুম। টিলার ওপর বাংলোটা, তাই জ্যোৎস্নায় নিচের উপত্যকাটা ভারী রহস্যময় দেখাচ্ছিল। বারান্দার ওপরে একটা হালকা আলোর বাল্ব রয়েছে। আলোটা নিভিয়ে দিলে বাইরের সৌন্দর্য পুরোপুরি ফুটত। এই ভেবে সুইচ খুঁজছি, এমন সময় সোনালি, রত্না, দীপ্তি আর একটি অচেনা যুবক এলো। সোনালি বলল, আলাপ করিয়ে দি জয়ন্তবাবু, রত্নার দাদা দিব্যেন্দু, মানে আমারও মাস্তুতো দাদা। দিব্য, তোমাকে তো এর কথা বলেছি, জয়ন্ত চৌধুরী। দিব্যেন্দু নমস্কার করলো হাসি মুখে। নমস্কার। দৈনিক সত্যসেবকে আপনার রিপোর্টগুলো আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি, খুব ইন্টারেস্টিং। রত্না বলল, তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপারটা এবার আলোচনা করা যাক তাহলে। সোনালি, তুই শুরু কর। চারটি মুখে ষড়যন্ত্র সংকুল হাসি দেখলুম। বললুম, কি ব্যাপার? সোনালি দ্রুত এদিক ওদিক দেখে নিয়ে চাপা গলায় বলল, জয়ন্তবাবু, ভয়ে বলবো না নির্ভয়ে? আপনি নিশ্চয়ই ওই গোয়েন্দা ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্টের রোলেও কাজ করেন। হেসে ফেললুম, ব্যাপার কি? অবশ্য আমি ওর নিছক ভ্রমণ সঙ্গী। সোনালি ফিস ফিস করে বলল, কর্নেলকে নিয়ে একটু মজা করলে, মানে জাস্ট এ ফান, আপনার আপত্তি হবে না তো? মোটেও না, বরং আমিও আপনাদের দলে ঢুকে পড়বো, কিন্তু সাবধান, বুড়ো ভারী ধুরন্ধর। রত্না বলল, এত নামডাক শুনেছি, এত অদ্ভুত ব্যাপার নাকি করতে পারেন, এবার দেখা যাক না হাতে নাতে। সোনালি বলল, আমরা একটা মার্ডার কেস সাজাবো, বুঝলেন? হ্যাঁ, বলে যান। এই সময় ড্রয়িং রুমের দরজা থেকে একটি মুখ উঁকি মারল। চিনলুম, একটু আগেই আলাপ হয়েছে। অনিরুদ্ধর পিএ রণধীর চোপড়া। বেশ স্মার্ট হাসি খুশি যুবক। এসে বিশুদ্ধ বাংলায় বলল, ডিস্টার্ব করলাম না তো? সোনালি উৎসাহ দেখিয়ে বলল, ব্যাস, মেঘ না চাইতেই জল। রণধীর দা, তোমাকে দলে নিলুম তাহলে। ব্যাস, আমরা মোট 6 জন ব্যাপারটা জানলুম। এবার প্ল্যানটা বলি। আমরা একটা চমৎকার মার্ডার কেস সাজাবো, কিছু ক্লু রাখবো, দেখব কর্নেলের গোয়েন্দা বুদ্ধি কতখানি। রত্না বিরক্ত হয়ে বলল, আহা, বলেই ফেল না বাবা, শুধু ভূমিকা করছিস। সোনালি সিরিয়াস হয়ে চাপা গলায় বলতে শুরু করলো, ওই যে গেট রয়েছে, তার বাইরে ঝোপঝাড়গুলোর মধ্যে এক জায়গায় আমরা একটা ডেড বডি রাখবো। চোপড়া বিস্ময় মেশানো আতঙ্কে বলল, সর্বনাশ, ডেড বডি? সোনালি ধমক দিয়ে বলল, ব্যাট, কিছু বোঝে না, রিয়েল ডেড বডি নয়, নকল। আমরা দীপ্তিকে ডেড বডি করব। আমাদের থিয়েটার ক্লাবের একটা টিনের ছোড়া আছে না, ছোড়াটার ডগাটা চাপ দিলে ভেতরে ঢুকে যায় এবং বডিতে আটকে পড়ে। কেমন? দীপ্তির বুকে সেটা আটকে থাকবে। দীপ্তি এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলে উঠল, না না, পিঠে।
বেশ, পিঠেই, পিঠে আটকে দিয়ে লাল রং ছড়িয়ে দেবো। সে আমি ম্যানেজ করে নেবো ক্ষণ। একেবারে টাটকা দলা দলা রক্তের মতো দেখাবে। দীপ্তি মরা সেজে পড়ে থাকবে। এবার ক্লু ক্লু থাকবে একটা পোড়া দেশলাই কাঠি, আত পোড়া সিগারেট, 3-4টে। দিব্য বলল, তাহলে আমাকে ধরে ফেলবে, আমি চেন স্মোকার। চোপড়া বলল, আমাকেও, আমিও চেন স্মোকার। সোনালি বলল, তাহলে অন্য ক্লুর কথা ভাববো। জয়ন্তবাবু কি বলেন? বললুম, কিন্তু তার আগে বলুন, আপনারা খুনি হিসাবে একজনকে নিশ্চয়ই ধরে রাখছেন, সে রোলটা কে নিচ্ছে? দিব্য। দিব্য, তুমি রাজি তো? দিব্যেন্দু আমতা আমতা হেসে বলল, বেশ, কিন্তু। সোনালি বলল, কোনো কিন্তু নয়, তুমি কিলার। এবার জয়ন্তবাবু বলুন। বললুম, ক্লু খুব সহজ হওয়া চাই, কারণ এটা তো জাস্ট এ গেম, নিছক খেলা। কর্নেলের যা স্বভাব, প্রথমে সত্যিকারের খুন ভেবে খুব সিরিয়াস হয়ে পড়বেন এবং তখনই পুলিশ ডাকতে বলবেন, ফরেন্সিক বিশেষজ্ঞ আনতে বলবেন এবং অ্যাম্বুলেন্স ইত্যাদি এসে যাবে। সোনালি ব্যস্তভাবে বলল, সর্বনাশ, তাহলে তো ওকে। বাধা দিয়ে বললুম, উনি ডেড বডি দেখে তেমন কিছু করার আগেই আপনারা দৌড়ে গিয়ে তখন বলবেন, আপনিই হত্যাকারীকে খুঁজে বের করুন না, দেখি আপনি কেমন গোয়েন্দা, না পারলে পুলিশ তো আছেই। সবাই হেসে উঠল। সোনালি বলল, ইউরেকা, একটা ক্লু আমার মাথায় এসেছে। নিচের দিকে ওই নদীতে এখন ফ্ল্যাটটা কমেছে, কিন্তু পলি জমে আছে পাড়ের জঙ্গলে। দিব্যর পায়ে জুতোর সেই কাদা লেগে থাকবে, আর দীপ্তির ডেড বডির কাছেও কিছু কাদা ফেলে রাখা হবে। যতক্ষণ খেলা চলবে দিব্য সেই জুতোই পড়ে থাকবে। কেমন? জয়ন্তবাবু, কর্নেল অত খুঁটিয়ে কি লক্ষ্য করবেন? বললুম, কে জানে, তবে বুড়ো বড্ড শেয়ানা। দিব্যকে নার্ভাস দেখাচ্ছিল। বলল, তাহলে সন্দেহ তো একজনের ওপরেই পড়ার মতো ক্লু রাখা হচ্ছে। এমন সব চিহ্ন রাখো যাতে কর্নেল প্রত্যেককেই সন্দেহ করেন। রত্না সাই দিয়ে বলল, এই দাদা কিন্তু ঠিকই বলেছি রে। রণধীরদা, তোমাকে সন্দেহ করার মতো কি চিহ্ন রাখা যায় বলো তো? চোপড়া একটু ভেবে নিয়ে বলল, তার মানে আমিও দীপ্তি ধরো কথা বলছিলাম ওখানে, আমি চলে এলাম আর দীপ্তি থাকলো, তারপর খুনও হয়ে গেল সে। সোনালি বলল, চমৎকার, আমরা সাক্ষী দেব। মানে আমি বলবো যে দীপ্তি আর রণধীরদার ঝগড়া হচ্ছিল ওখানে, বাংলোর ওই বারান্দা থেকে শুনেছি। চোপড়াকেও এবার নার্ভাস দেখালো। সে বলল, তাহলে দুজন মোটে সাসপেক্ট। সোনালি বলল, আর একজন হলে ভালো হতো, কর্নেলকে গোলমালে ফেলা যেত, কিন্তু পুরুষ মানুষ ছাড়া মার্ডারার হয় না, মানায়ও না। দিব্য আপত্তি করে বলল, মোটেও না, মেয়েরাও ছোড়া চালায়। সোনালি, রত্না, দীপ্তি একসঙ্গে বলে উঠল, না না না, মোটেও না। আমি একটু হেসে বললুম, হ্যাঁ, ছোড়া টোড়া মেয়েদের মার্ডার উইপন নয় সচরাচর, রিভলভার বরং চালাতে শুনেছি, তবে সেটা বিরল কেস। সচরাচর বিষই মেয়েদের মার্ডার উইপন। এক্সকিউজ মি, এ কিন্তু স্বয়ং কর্নেলেরই সিদ্ধান্ত। চোপড়া বলল, মহিলা গোয়েন্দা কাহিনীকার আগাথা ক্রিস্টিরও এই মত। সোনালি বলল, তৃতীয় পুরুষ মানুষ অবশ্য জয়ন্তবাবু আছেন, কিন্তু। বললুম, কর্নেল আমাকে হিসেবে ধরবেনই না, সুতরাং আমাকেই খুনি করার স্কোপ ছিল এবং আপনারা কর্নেলকে পরাস্ত করতে পারতেন। দিব্যেন্দু অমনি ব্যস্ত হয়ে উঠল। বলল, সোনালি, হ্যাঁ, তোমরা বরং জয়ন্তবাবুকেই খুনি করো। সোনালি রত্না ও দীপ্তির দিকে তাকালো। ইতিমধ্যে ওদের ফানটা আমার দারুণ ভালো লেগে গেছে। কর্নেলকে নিয়ে এমন মজা করার সুযোগ কখনো পাইনি। তাই বলে উঠলাম, ঠিক আছে, খুনি আমিই হলুম, নদীর পলিতে হেঁটে আসবো আমি, আর দিব্যবাবু বরং অন্যতম সাসপেক্ট হয়ে ওঠার জন্য অন্য কোনো ক্লু রাখবেন। দিব্যেন্দু বলল, আমি আমি ওখানে একটা বিশেষ ব্র্যান্ডের সিগারেটের টুকরো ফেলে আসবো। এই সিগারেট জয়ন্তবাবু বা রণধীর খান না। খান কি? আমি ও চোপড়া ওর ব্র্যান্ড দেখে বললুম, না না না।
সোনালি খুব খুশি হয়ে উঠে দাঁড়ালো, বলল, এবার কফি খাওয়া যাক। এতক্ষণ তৈরি নিশ্চয়। কফি খেতে খেতে আরো ডিটেলস আলোচনা করা যাবে। ওকে সতর্ক করে দিয়ে বললুম, দেখবেন কর্নেল যেন এদিকে না এসে পড়েন। কি অবস্থায় আছেন দেখে আসবেন কিন্তু। সোনালি মাথা দুলিয়ে চলে গেল। আমি দীপ্তির দিকে তাকালুম। দীপ্তি কি নার্ভাস হয়ে পড়ছে ক্রমশ? তাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। হেসে বললুম, কি ভয় পেয়েছেন দীপ্তি? দীপ্তির হাসিতে শুকনো ভাবটা ঢাকা গেল না। রত্না বলল, ও ভয় পাবে কি? আপনি তো জানেন না, আমাদের থিয়েটার ক্লাবের সব থেকে পাকা অভিনেত্রী ও। নাচতে গাইতেও পারে। কাল সোনালির জন্মদিনে ওর কীর্তি দেখে আপনার তাক লেগে যাবে। দীপ্তি যেন বিরক্ত হলো, বলল, বাজে বকিস নে রত্না। জয়ন্তবাবু কলকাতায় থাকেন, ভুলে যাস নে। আদারে গায়ে শেয়াল রাজা আমি। কথা কেড়ে রত্না বলল, এ রানী বল দীপ্তি। সবাই হাসলো। চোপড়া বলল, কাল ফাংশনের প্রোগ্রাম কি এখনো আমাকে জানানো হয়নি, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে বলবে তখন ম্যানেজ করতে পারবো না বলে দিচ্ছি। প্রোগ্রাম ডিরেক্টর নিশ্চয়ই রত্না? রত্নাকে একটু বিরস দেখালো, বলল, বেশি কিছু করা যাবে না। মেসোমশাই বলেছেন খুব ধুমধাম করা হবে না। বেশি কেউ আসছেনও না। লোকাল লোক আর বাইরের লোক মিলে বড় জোর 10-12। অবশ্য ড্রয়িং রুমটা বড়ই, স্টেজ হবে না। দীপ্তি নাচবে গাইবে। দীপ্তি বলল, এবং তুমিও। রত্না কি বলতে যাচ্ছিল। সোনালি ও একজন পরিচারিকা ট্রে নিয়ে এলো। সোনালি ফিসফিস করে বলল, কর্নেল গম্ভীর মুখে কি একটা প্রকাণ্ড বই পড়ছেন। বাবা পাশে তেমনি গম্ভীর মুখে বসে আছেন। কিন্তু মুশকিল হয়ে গেছে। মা জানতে পেরেছেন সব, বারণ করেছিলেন। আমার ভয় করছে বাবার কানে না তোলেন। রত্না বলল, এই রে, সেরেছে। মাসিমাকে জানালো কে? দিব্য বলল, আমি তো কিছুই বলিনি। নিশ্চয়ই দীপ্তি বলেছে। কাঁচুমাচু হয়ে দীপ্তি বলল, মানে ও ঘরে যখন সোনালি আর রত্নার সঙ্গে এই নিয়ে আলোচনা করছিলাম তখনই মাসিমার কানে গিয়েছিল। আমি বেরোলে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, মার্ডার টাডার কী সব বলছি। উনি যা মানুষ, হইচই করে ফেলবেন, এই ভয়েই বলতে হলো। উনি আমাকে নিষেধ করেছিলেন। চোপড়া কফিতে চুমুক দিয়ে বলল, তাহলে দি গেম ইজ ফিনিশ। উনি বাধা দেবেন, আই নো ইট। সোনালি একটু ভেবে বলল, এক কাজ করা যাক, টাইমটা পাল্টে সকাল 9টার বদলে ভোর 6টা। অত সকালে মায়ের ঘুম ভাঙবে না। রণদীদা, তুমি কিন্তু ভোর 5টায় আসছো। দিব্য, রত্না, দীপ্তি সবাই ঠিক ওই সময়ে। জয়ন্তবাবু, আপনার ঘুম ভাঙবে তো? বললুম, হ্যাঁ, তবে কর্নেলেরও ভাঙবে কিন্তু, এবং উনি অভ্যাস মতো বেড়াতে বেরোবেন। সোনালি বলল, বাহ, তাহলে তো চমৎকার সুযোগ। উনি ফিরলেই আমরা ঝটপট দীপ্তিকে ওখানে রেখে চলে আসব। এই রে, মার্ডারটা কার প্রথম চোখে পড়বে সেটাই তো ঠিক করা হয়নি। রত্না বলল, দাদাই দিক না। দাদাও ধরো মর্নিং ওয়াকে বেরিয়েছিল, ফিরে এসে চোখে পড়েছে, ব্যাস। দিব্য বলল, বেশ, কিন্তু মোটিভ কি রাখছো খুনের? বলে সে দীপ্তির দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকলো। রত্না মুখ টিপে হেসে বলল, মোটিভ ইজ প্রেমের প্রতিহিংসা। দাদা, চোপড়া, জয়ন্তবাবু 3 জন প্রেমিক আর 1 জন প্রেমিকা। দীপ্তি হইচই করে বলল, যা। তার মুখ রাঙা দেখাচ্ছিল। বললুম, এতে সংকোচের কি আছে মিস দীপ্তি, জাস্ট এ গেম, অভিনয়। আপনি নিশ্চয়ই প্রেমিকার ভূমিকায় থিয়েটারে অভিনয় করেছেন। সোনালি বলল, 100টা করেছে, তুলনাহীন অভিনয়। দীপ্তি হঠাৎ ঘুরে বলল, আচ্ছা, ধরুন যদি এমন হয়, মানে আপনারা 3 জনের 1 জন কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং আমি সেটা টের পেয়েছিলুম বলেই আমাকে, মানে। চোপড়া হো হো করে হেসে বলল, চমৎকার চমৎকার, কিন্তু ষড়যন্ত্রটা কিসের?
ধরুন এখানে অয়েল রিফাইনারিতে কোনো স্যাবোটেজ করার জন্য। দিব্য বাধা দিল। 1 মিনিট, ব্যাপারটা খুব জটিল আর কষ্টকল্পিত। দীপ্তি যেন জেদ ধরল। কেন এমন হচ্ছে না আজকাল? সরকারি প্রজেক্টে বিদেশি এজেন্টের লোকেরা অন্তর্ঘাত করার চেষ্টা করছে নাকি? চোপড়া বলল, ব্রিলিয়েন্ট, খুব স্বাভাবিক মোটিভ, কিন্তু তার তো ক্লু থাকা চাই। দীপ্তি বলল, ধরুন আমার কাছে কোনো টুকরো কাগজ থাকবে এবং তাতে কোনো সাংকেতিক কিছু লেখা থাকবে। ভাববেন না, সে আমি নিজেই ম্যানেজ করে নেবক্ষণ। কাগজটা ছেঁড়া হবে এবং আমার মুঠোর মধ্যে লুকোনো থাকবে। সোনালি হাসতে হাসতে বলল, বুঝেছি, দীপ্তি এই তিনজনের প্রেমিকা হতে চায় না, পছন্দ হচ্ছে না, তাই বাপস অয়েল রিফাইনারিতে সাবোটেজ বাবাকেও জড়াচ্ছে। তবে এই মোটিভটা খুব সিরিয়াস, গেমটা আরো জমবে। কর্নেলের বুদ্ধি গুলিয়ে যাক না। কিন্তু আমি চমকে উঠেছিলাম। দীপ্তির মুখে কি একটা টের পাচ্ছিলুম, সেটা ঠিক কি বর্ণনা দেওয়া অসম্ভব। একটা দৃঢ়তাই কি দেখলাম। অস্বস্তি হলো। সেই মুহূর্তে কর্নেলকে দেখা গেল দরজায়। আমরা তাকালুম, কিন্তু কর্নেল ফের ঢুকে গেলেন। সোনালি চাপা হেসে সন্দিগ্ধ মুখে বলল, শুনলেন না তো কিছু? সে রাতে শুতে গিয়ে দেখি কর্নেল বেজায় গম্ভীর। আমি শুয়ে পড়লুম। উনি টেবিল ল্যাম্পের সামনে বসে একটা প্রকাণ্ড বই পড়তে থাকলেন। বললুম, ব্যাপার কি? সারাদিন ট্রেন জার্নির পর ওই বুড়ো হাড়ের ভেলকি দেখানো কেন? আলোয় আমার ঘুম আসে না। কর্নেল বইয়ের পাতায় চোখ রেখেই বললেন, 1 মিনিট জয়ন্ত, টি.ই. লরেন্সের চ্যাপ্টারটা আর 1 প্যারা বাকি। তুমি প্লিজ একটুখানি ধৈর্য ধরো, লাভবান হবে। আমার আমার কিসের লাভ? 3-0 তত্ত্ব আঁচ করেছি ডার্লিং। দৈনিক সত্যসেবকে এটা ছাপা হলে কাগজের বিক্রি বাড়বে এবং তোমারও বেতনের ইনক্রিমেন্ট হবে। লাভটা তো তোমারই। অতএব ধৈর্য ধরলুম। কিন্তু সকাল সকাল ঘুমিয়ে না পড়লে ভোর 5টায় ওঠা কঠিন হবে। মনে মনে হাসলুম। ওকে নিয়ে সোনালিরা যা মজা করতে যাচ্ছে, উনি তো টেরও পাচ্ছেন না। মার্ডার গেমটা যে নিছক ফান, তা টের পাবার মুহূর্ত অবধি উনি ওই 3-0 তত্ত্বের সঙ্গে দীপ্তির এই অদ্ভুত হত্যাকাণ্ডকে জড়িয়ে কি না নাজেহাল হবেন। মাথায় একটা মতলব গজালো। দীপ্তি কর্নেল যাওয়া মাত্র যেন ধরা না দেয়। অন্তত আধ ঘন্টা ওকে নাজেহাল করা যাবে। তারপর ফাঁস করা হবে যে ব্যাপারটা ফার্স। ভোরে এই প্রস্তাবটা ওদের দেব। চোখ খুলতেই দেখি আমার বৃদ্ধ বন্ধুটি কখন নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাকে দেখছেন। বললেন, তুমি চোখ বুজে হাসতে অভ্যস্ত, তা তো জানতুম না ডার্লিং। নিশ্চয়ই তেমন কিছু ব্যাপার ঘটেছে। আর শোনো, তোমার ওই হাসিটুকুর মধ্যে দুষ্টু ছেলের আদর লক্ষ্য করেছিলুম। নিশ্চয়ই কোনো বদ মতলব ভাঁজছিলে। গম্ভীর হয়ে বললুম, ভাঁজছিলুম? আপনি তো গোয়েন্দা, নাকি মনের চিন্তার আভাস মুখেও বুঝতে পারেন? তা আপনি বলুন না, কি মতলব ভাঁজছিলুম? কর্নেল আমার পাশেই খাটে পা ঝুলিয়ে বসলেন। তারপর বললেন, জয়ন্ত, আমি অন্তর্যামী নই, তবে এটুকু টের পাচ্ছি যে তোমরা কজন যুবক যুবতী মিলে একটা কিছু ষড়যন্ত্রে লিপ্ত। যাগে, এবার শোনো 3-0 ব্যাপারটা। পশ্চিম এশিয়ার অর্থনীতি বইটার 30 পাতায় লরেন্সের কাহিনী আছে। খুব মন দিয়ে পড়ছিলুম, আর মনে হচ্ছিল সত্যি বড্ড বিচিত্র মানুষ ওই লরেন্স। কি বিপুল ইচ্ছা শক্তি, কি সাহস আর ধৈর্য! পরিবেশের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাও কি অসাধারণ! ওহ, ওর যেন ভাবাবেগের ঘোর লেগে গেল। চোখ বুজে যেভাবে মাথা নাড়া দিলেন বার কতক, মনে হলো রোমাঞ্চ সামলাচ্ছেন। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি? হঠাৎ লরেন্সকে নিয়ে এত উচ্ছ্বাস কেন? কর্নেল চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জানো না জয়ন্ত, একটা প্রচণ্ড প্রাণ শক্তি না থাকলে তুরস্ক সরকারের অস্ত্রশস্ত্র আর রসদবাহী মালগাড়ির ওপর মাত্র জনাকতক বেদুইন গ্যাংস্টার নিয়ে হামলা করা যায় না। বোঝো ব্যাপারখানা। মালগাড়িতে সশস্ত্র সেনারাও ছিল। তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে লরেন্স কিন্তু
নিতান্ত সাধারণ অস্ত্র নিয়ে লড়লেন এবং বাধা দিয়ে বললুম, শুনেছি, মানে ছবিতে দেখেছি। আগে থেকে ডিনামাইট পোঁতা হয়েছিল লাইনের তলায়। যাই বলুন, এটা নিছক একটা স্যাবোটাজ, এমন অন্তর্ঘাতমূলক কাজ যে কোনো বাচ্চাই করতে পারে। লরেন্সের মহিমাটা টের পাচ্ছি না। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ও, পাচ্ছ না বুঝি? না। কর্নেল হঠাৎ হাসলেন একটু, তারপর মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। স্যাবোটাজ করতে খুব একটা বিরক্ত লাগে না। হ্যাঁ, রাইট রাইট, স্যাবোটাজ স্যাবোটাজ। কর্নেল বারবার স্যাবোটাজ শব্দটা আওড়াতে আওড়াতে ফের টেবিলে গিয়ে বসলেন এবং বইটা খুললেন। তখন বিরক্ত হয়ে বললুম, উফ, আবার পড়তে বসলেন নাকি? কর্নেল বইটা খুলে কি দেখে নিয়েই বন্ধ করলেন এবং টেবিল বাতির সুইচ অফ করে বললেন, জয়ন্ত, আশা করি এবার তোমার সুনিদ্রা হবে। ওর ছোট টর্চটা জ্বলতে জ্বলতে কোণের অন্য বিছানার দিকে এগোলো। একটা চাপা শব্দ হলো অন্ধকারে। বুঝলুম উনি শুয়ে পড়লেন এবং কয়েক মিনিট পরেই ওর নাক ডাকা শুরু হলো। কি অদ্ভুত মানুষ! অচেনা জায়গায় আমার ঘুম হয় না, তাতে ভোরে ওঠার তাগিদ ছিল। রাতটা প্রায় জেগেই কাটালুম। পাশের ড্রয়িং রুমের দেয়াল ঘড়ির ঘন্টা প্রত্যেকবারই শুনেছি। যখন 3 বার বাজলো তখন টের পেলুম ঘুমের টান আসছে। অমনি সিগারেট ধরালুম। কর্নেলের নাক ডাকা মাঝে মাঝে বন্ধ হচ্ছে। অস্ফুট স্বরে কি যেন বলছেন, হয়তো ঘুমের ঘড়ি। আবার নাক ডাকছে। সিগারেট খাওয়ায় কাজ হলো। ঘুম আর এলো না। 4টেই আমি উঠে বাথরুমে ঘুরে এলুম। তারপর ঘুমের ভান করে পড়ে রইলুম। 5টায় কর্নেল উঠলেন, বাথরুমে গেলেন, তারপর যথারীতি টুপি ও ছড়ি নিয়ে বেরোলেন। দরজাটা আস্তে করে বাইরে থেকে ভেজিয়ে দিলেন। ওকে খুব ঠকাচ্ছি ভেবে আমার মনটা খুব খুশি। 5টায় বাইরের সেই বারান্দায় পায়ের শব্দ পেলুম। কোথায় গাড়ির আওয়াজ হলো। বেরিয়ে দেখি সোনালি, রত্না, দিব্য তৈরি হয়ে আমার অপেক্ষা করছে। বারান্দায় কফি খেতে খেতে চোপড়া এলো। কথা মতো সে দীপ্তির বাসা থেকে দীপ্তিকে সঙ্গে এনেছে। কফি খাওয়া শেষ হলে সোনালি বলল, জয়ন্তবাবু, কুইক, চলুন আমরা সাইট সিলেকশনটা করে ফেলি। সোনালি একটা ব্যাগে থিয়েটারের ছোড়া আর একটা পেন্টের সরঞ্জাম নিয়েছে। আমরা তক্ষুনি গেট পেরিয়ে ছোট একটা রাস্তায় গেলুম, আর ওধারে ঘন গাছপালা ঝোপঝাড় ঢালু হয়ে নিচের উপত্যকায় নেমে গেছে। রাস্তা থেকে আন্দাজ 15 ফুট দূরে ঝোপের মধ্যে একটা বড় পাথর পাওয়া গেল। গাছপালা, ঘাস এবং পাথরটা শিশিরে চপচপে হয়ে আছে। আমি ভেবেই পেলুম না কিভাবে দীপ্তি মরা হয়ে এখানে শোবে। দীপ্তির দিকে তাকালুম। এখন দেখি সে যেন মরিয়া। তার মুখে চোখে দৃঢ় সংকল্প প্রকাশ পাচ্ছে। সে বসে পড়ল এবং সোনালি তার পিঠে ছুরিটা সেট করতে থাকলো। দিব্য বলল, জয়ন্তবাবু, আপনি সোজা ওই রাস্তা ধরে এগোলে ঘুরতে ঘুরতে নদীর ধারে পড়বেন। সেখান থেকে পলিয়ে এনে ছড়িয়ে বাংলোয় যাবেন নিজের ঘরে। রণধীর, তুমি বরং পূর্বে এগিয়ে ওই বড় রাস্তায় যাও। আমি যাচ্ছি পশ্চিমে বড় রাস্তায় ঘুরতে। সোনালি আর রত্না যাবে বারান্দায়। সবাই বাংলোয় ফিরে 8 ঘন্টা অপেক্ষা করবে। তারপর এখানে আসবে একেবারে কর্নেলকে নিয়েই। দীপ্তি ওই অবস্থায় বসে খুঁতখুঁতে গলায় বলল, এতক্ষণ এই ঠান্ডায় পড়ে থাকতে হবে? সোনালি ধমক দিয়ে বলল, প্রপোজালটা কিন্তু তোমারই, ভুলে যেও না যেন। দীপ্তি করুণ মুখে ফের বলল, যদি কর্নেলের ফিরতে অনেক দেরি হয়ে যায়? আমি বললুম, হবে না, ঠিক 6টায় আজকাল উনি যোগাসন করেন। সোনালি কাজ করতে করতে বলল, কুইক, দেরি হয়ে যাচ্ছে, 5:35 হয়ে গেল। দিব্য ও চোপড়া পরস্পর উল্টো দিকে চলে গেল। আমি পা বাড়িয়ে একবার ঘুরে দেখে নিলুম। দীপ্তির পিঠে ছোড়াটা অদ্ভুত কৌশলে বসানো হয়েছে এবং সোনালি অশেষ যত্নে টকটকে লাল রং মেশাচ্ছে অবিকল টাটকা রক্ত যেন। আমার গা শিউরে উঠল। কি ভয়ঙ্কর দৃশ্যই না দেখাচ্ছে। ছোট্ট রাস্তাটা একটু পূবে এগিয়ে রাস্তার গা ঘেঁষে দক্ষিণে ঘুরেছে এবং নিচের দিকে নেমেছে।
বিস্তৃত সবুজ উপত্যকা ও ভরা নদী চোখে পড়ল বাঁক থেকে। ভোরের ধূসর আলো কুয়াশায় নীল রং চড়াচ্ছে। একটু শীত লাগছিল, কিন্তু চারপাশে পাখির ডাক, এই সবুজ সুন্দর বনভূমি নেশা ধরিয়ে দিচ্ছিল। হাঁটছিলুম বেশ জোরে, কারণ খুব শিগগিরই ঘুরে আসতে হবে। জুতোর তলায় পলি নিয়ে সেই পলি ছড়িয়ে আসতে হবে অকুস্থলে। তারপর যেন কিছু জানি না এইভাবে নিজের ঘরে বসে কর্নেলের অপেক্ষা করতে হবে। প্ল্যানটা নির্ভর করছে প্রত্যেকের সময় জ্ঞান এবং দক্ষ অভিনয়ের ওপর। 10 মিনিটের মধ্যেই নদীর ধারে পৌঁছলুম। পাহাড়ি নদী, স্রোত বইছে প্রচণ্ড। পাড়ে যেখানে পলি জমেছে সেখানে বার কতক হাঁটলুম। যখন জুতোর রবার সোলে যথেষ্ট পলি জমল, তখন ফেরা শুরু হলো। ওঠার সময় হঠাৎ বাঁ দিকে দূরে একটা টিলা থেকে কর্নেলকে নেমে আসতে দেখে থমকে দাঁড়ালুম। কর্নেল নিচে অদৃশ্য হলেই হুঁশ হলো যে সময় চলে যাচ্ছে। বেশ জোরে হাঁটা শুরু করলুম। অকুস্থলে পৌঁছে একটু অস্বস্তি হলো, কিন্তু এসবই তো নিছক ফান ভেবে হাসতে হাসতে জুতোর তলা থেকে খানিকটা পলি ছড়িয়ে দিলুম। তারপর ঝোপের ফাঁকে উঁকি মেরে পাথরটার কাছে দীপ্তিকে দেখতে পেলুম। দৃশ্যটা মারাত্মক, তাই ফের অস্বস্তি জাগলো। দীপ্তি কাত হয়ে পাথরে হেলান দেওয়ার মতো মাটিতে বসেছে। মাটিতে ঘাস নেই। ওর শাড়িটা পাথরে ও মাটিতে এমন কায়দায় রাখা যে ওকে শিশিরের ঠান্ডাটা পেতে হচ্ছে না। পিঠে বাঁ দিকে ছোড়ার বাঁট এবং অবিকল রক্ত চপচপ করছে। দীপ্তি চোখ মুজে মুখ নামিয়ে পাথরে মাথাটা ঠেকিয়ে রেখেছে। ফিসফিস করে ডেকেছি। হঠাৎ শিশের শব্দ হলো। ঘুরে দেখি রাস্তা থেকে সোনালি হাত নাড়ছে। কিছু পলিমাটি দীপ্তির কাছে ছড়িয়ে তক্ষুনি ওর কাছে গেলুম। সোনালি বলে উঠল, কয়েক কর্নেল ফিরেছেন, ওই দেখুন। পশ্চিমে বাংলোর গেট, ফুল গাছের আড়ালে ওর টুপি চোখে পড়ল। আমরা দুজনে গেট দিয়ে প্রায় দৌড়ে বারান্দায় উঠলুম। দিব্য ও চোপড়াকে বসে থাকতে দেখলুম। রত্না মুখে দুষ্টু দুষ্টু ভাব ফুটিয়ে বসে আছে। সোনালি বলল, জয়ন্তবাবু, আপনি আর ঘরে যাবেন না, এখানেই থাকুন। প্রথমে আমিই কিন্তু হইচই জুড়ে দেবো। রেডি? 5 গোনার পর গেম শুরু হবে। রেডি? 1, 2, 3, 4। 5 বলার সঙ্গে সঙ্গে দিব্যেন্দু উঠল এবং বিকট ভঙ্গি করে চেঁচিয়ে উঠল, খুন খুন। একই মুহূর্তে আমার চোখ গেল সোনালির দিকে। সোনালি যেন হতভম্ব হয়ে পড়েছে, কারণ এখানে তার ভূমিকাই প্রথম এবং মূল ছিল। অবাক আমিও। দিব্যেন্দুর মতো ভব্য ছেলে এই সুন্দর শারদীয় ভোরবেলাটাকেই যেন খুন করে ফেলল। তারপর সোনালি এক ঝিলিক হেসেছে এবং ভুরু কুঁচকে দিব্যেন্দুকে যেন ধমকি দিয়েছে। দৌড়ে গেছে কর্নেলের উদ্দেশ্যে। দিব্যেন্দু সমানে চেঁচাচ্ছে, খুন খুন, এবং চোপড়াও গলা মেলালো। রত্না হাসি চাপছে দেখলুম। দিব্যেন্দু আমার দিকে হাত নেড়ে তার সঙ্গে গলা মেশাতে ইশারা দিল। আমি ঘাবড়ে গেছি। মাত্র কয়েকটি সেকেন্ড এসব ঘটল। বাবুর্চি, চাকর, দারোয়ান, মালি, পরিচারিকা প্রমুখ ভৃত্যগোষ্ঠী যেন দুপাশের উইংস থেকে স্টেজে প্রবেশ করলো। তারপর রাতের গাউন পরা এবং আরক্ত চোখ নিয়ে স্বয়ং অনিরুদ্ধ বেরিয়ে এলেন। এও কয়েক সেকেন্ডের ঘটনা। তারপর কর্নেলকে বেরুতে দেখলুম। তার পাশে সোনালি হাত মুখ নেড়ে কি বলতে বলতে এগোচ্ছে। কর্নেলের ভঙ্গিতে প্রচণ্ড ব্যস্ততা। সত্যি সত্যি খুনের গন্ধ পেয়ে যেন শকুনের মতো ওর স্বভাবসিদ্ধ রীতিতে এগিয়ে আসছেন। সোনালি অদ্ভুত অভিনয় করছে বলা যায়। সে হাত তুলে ওদিকটা দেখিয়ে ভয়ার্ত স্বরে চেঁচালো, ওইদিকে, ওখানে ওখানে। অনিরুদ্ধর মুখেও ভীষণ আতঙ্কের ছাপ। ঠোঁট কাঁপছে দেখলুম, বাকশক্তি রহিত। এরপর সোনালি ও কর্নেলের পিছন পিছন আমরা লন পেরিয়ে গেট দিয়ে ছোট রাস্তায় পড়লুম। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিলুম। বারান্দায় রত্না রয়ে গেছে এবং অনিরুদ্ধকে কিছু বলছে। দ্বিতীয়বার ঘুরে দেখলুম অনিরুদ্ধ ঘরে ঢুকছেন, অর্থাৎ মজাটা জেনে গেছেন। রত্না দৌড়ে আসছে। ঝোপ ঠেলে পাথরটার সামনে কর্নেল দাঁড়ালেন এবং দীপ্তিকে ওই অবস্থায় দেখে অস্ফুট স্বরে বলে উঠলেন, একই। ওর পিছনে দাঁড়িয়ে চোপড়া এবার নিঃশব্দে হাসতে থাকলো। দিব্যেন্দু ভুরু কুঁচকে ওকে ধমকালো বটে, নিঃশব্দে চুপি চুপি নিজেও হাসতে শুরু করলো।
সোনালি কান্নার গলায় বারবার বলতে থাকলো, বেঁচে আছে তো কর্নেল? ওহ, দীপ্তিকে কে খুন করলো? সত্যি বড় চমৎকার অভিনয় করতে পারে মেয়েটি। হঠাৎ কর্নেল ঘুরে আমাদের সবাইকে যেন একবার দেখে নিলেন, তারপর পা বাড়িয়ে দীপ্তির কাছে গিয়ে ঝুঁকে পড়লেন। আমরা সবাই চুপ। মজার চরম মুহূর্ত উপস্থিত। কর্নেল সেই দীপ্তির একটা হাত তুলে নাড়ি পরীক্ষা করতে গেলেন। অমনি রত্না আর নিজেকে সামলাতে পারল না, সব নিষেধ ভুলে খিলখিল করে হেসে উঠল। সোনালিও নিঃশব্দ ধমক দিতে গিয়ে তাল হারালো এবং সেও হেসে ফেলল। দেখা দেখি আমিও হো হো করে হেসে উঠলুম। দিব্যেন্দু আমার পাঁজরে চিমটি কাটল। চোপড়া একটু পিছনে দাঁড়িয়ে হাসছে। ভৃত্যগোষ্ঠী আমাদের হাসি দেখে প্রথমে হতবাক স্তম্ভিত, পরে মজাটা টের পেয়ে গেছে। তাদেরও দাঁতগুলো ভোরের লালচে আলোয় ঝকমক করতে দেখলুম। রত্নার হাসি শুনেই কর্নেল ঘুরেছিলেন, কিন্তু ওর মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। উনি সিরিয়াস হয়েই নারী পরখ করছেন এবং ওর চোখে সেই সুপরিচিত তীক্ষ্ণতা লক্ষ্য করে আমি ভীষণ অবাক হয়ে গেলুম। সোনালি হাসতে হাসতে বলে উঠল, দীপ্তি, দ্য গেম ইজ ওভার, উঠে পড়। কর্নেল উঠে দাঁড়ালেন। রত্না হাসতে হাসতে বলল, কর্নেল, এবার কিন্তু মার্ডারারকে আপনাকে খুঁজে বের করতে হবে, অনেক ক্লু আছে। সোনালি দীপ্তির দিকে এগিয়ে গিয়ে ধমকের সুরে বলল, আহ, ওঠ না, এই দীপ্তি, ওঠ। কর্নেল গম্ভীর মুখে বলে উঠলেন, দীপ্তি আর উঠবে না ডার্লিং। সোনালি বলল, উঠবে না মানে? ওর ওঠার আর ক্ষমতা নেই বলে কর্নেল আমার দিকে ঘুরলেন। জয়ন্ত, শীঘ্রই এগিয়ে যাও, অনিরুদ্ধ বাবুকে খবর দাও এবং ফোনে থানায় জানাতে বলো। বাধা দিয়ে দিব্যেন্দু বলল, কিন্তু স্যার, পুলিশ এলে ফানটা মাঠে মারা যাবে। কর্নেল হঠাৎ গর্জন করে উঠলেন, নো নো মাই ইয়াং ফ্রেন্ড, ইট ইজ নট এ ফান, এটা সত্যিকারের খুন। দীপ্তিকে কেউ সত্যিকার ছোড়া দিয়ে খুন করেছে। দিব্যেন্দু, রত্না ও চোপড়া একসঙ্গে বলে উঠল, অসম্ভব। আমিও বলে উঠলুম, অসম্ভব। কর্নেল ফের গর্জে উঠলেন, শাট আপ, যা বললুম করো গিয়ে, কুইক। আমি যন্ত্রের মতো পা বাড়ালুম। পিছনে স্তব্ধতা। এতক্ষণে টের পেয়েছি কর্নেল সত্যিই রসিকতা করছেন না এবং দীপ্তি সত্যি সত্যি খুন হয়ে গেছে। আমার পা কাঁপতে লাগলো। মাথা ঘুরে পড়ে যেতে যেতে টাল সামলালুম। বারান্দায় উঠে এবার পিছু ফিরে দেখি দলটা চুপচাপ দাঁড়িয়ে আছে। কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে থেকে থেকে অনেক হত্যাকাণ্ড দেখেছি আমি এই যাবৎ, কিন্তু এটি সবচেয়ে বিস্ময়কর এবং অদ্ভুত। 15 মিনিটের মধ্যে রানীডিহির পুলিশ এসে গিয়েছিল। এখানে একটা অয়েল রিফাইনারি থাকায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর লোকজনও ছিল, আর ছিল রাজ্যের ডিটেকটিভ ডিপার্টমেন্টের কুশলী অফিসার গোষ্ঠী। পরবর্তী আধ ঘন্টায় তাঁরা সবাই এসে পড়লেন। কর্নেল এই হত্যাকাণ্ডকে সাধারণ খুন বলে গণ্য করেননি তা বোঝা যাচ্ছিল। যেখানে মানুষ খুন হয় সেখানকার অফিসাররা কী পদ্ধতিতে রুটিন তদন্ত করেন তা আমার দেখা আছে। এখানেও তার ব্যতিক্রম ঘটল না। নিচের উপত্যকাটাও একদল অফিসার ঘুরে দেখলেন। অকুস্থলের তদন্তেই যা দেখা গেল তা অদ্ভুত। সোনালি থিয়েটার ক্লাবের যে ছোড়াটা দীপ্তির পিঠে আটকে দিয়েছিল তা পাওয়া গেল দীপ্তির বুকের তলায়। সেই লাল রং আর সত্যিকার রক্ত একাকার হয়ে গেছে। সত্যিকার ছোড়াটার বাঁটের গড়ন দেখি অবাক হতে হয়। একেবারে হুবহু নকল ছোড়াটার মতো। নকল ছোড়াটা ছিল ফলার দুভাগ করা, ভেতরে ফাঁপা এবং স্প্রিং আছে। ডগাটা একেবারে ভোঁতা, ভিজে মাটিতেও ঢোকানো যায় না। বাঁট ধরে কোথাও রেখে চাপ দিলে ডগাটা ভেতরে ঢুকে যায় এবং ভাগ করা জায়গা থেকে একটা ক্লিপ বেরিয়ে শরীরে আটকে যায়। দেখে মনে হয় আধখানা শরীরে ঢুকে গেছে। ভেতরের স্পঞ্জের রং থাকে, স্পঞ্জে চাপ পড়া মাত্র ছিটকে রংটা বেরিয়ে আসে। থিয়েটারের খুন খারাপিতে ভারী চমৎকার কাজ দেয়। এক্ষেত্রে খুনি ওটা দীপ্তির পিঠ থেকে খুলেছে, খোলার পর আসল ছোড়াটা মেরেছে এবং নকলটা বুকের তলায় লুকিয়ে রেখেছে। কর্নেলের সঙ্গে ডিটেকটিভ অফিসার কিষান সিংয়ের কথাবার্তা আমি শুনেছি। দুজনেই একমত যে খুনি আমাদের দলেরই কেউ।
দীপ্তিকে ফেলে রেখে সরে যাওয়ার পর সে ওর কাছে ফের যায় এবং সম্ভবত বলে যে ছোড়াটা খুলে যাবে মনে হচ্ছে, তাই ওটা ভালোভাবে আটকানো দরকার। এই অছিলায় সে হত্যার কাজটি সেরে ফেলেছে। কর্নেলের মতে খুবই যুক্তিসিদ্ধ এটা। অপরিচিত লোক হলে অমনটা সম্ভব হতো না। আমরা ক্লু রেখেছিলাম পলিমাটি, দিব্যর ব্র্যান্ড সিগারেটের টুকরো এবং চোপড়ার লাইটার, এ সবই আছে। কিন্তু সবটা শোনার পর ডিটেকটিভ অফিসাররা এসব আর আমল দেননি। শুধু কর্নেল সেগুলো সযত্ন কাগজে মুড়ে পকেটে রেখেছেন। ও দিয়ে কি হবে কে জানে। অগস্থল থেকে ফিরে ব্যানার্জি সাহেবের বাংলোয় আমাদের ডাকা হলো। দীপ্তির মা বাবা কেউ নেই, মামার কাছে মানুষ হচ্ছিল। মামা ভবেশ চক্রবর্তী রিফাইনারি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট। দীপ্তির মামা মামি সবাই এসেছেন। ওরা শোকে ভেঙে পড়েছেন। সোনালির মা সোনালি ও রত্নাকে ক্রমাগত ভর্ৎসনা করে যাচ্ছেন। অনিরুদ্ধ স্তম্ভিত, খুব ভয় পেয়েছেন মনে হলো। সোনালির জন্মদিনের আনন্দটাও মাঠে মারা গেল। ড্রয়িং রুমে কর্নেল ও এক দঙ্গল অফিসার বসার পর প্রথমে ডাক পড়ল আমার। স্মার্ট হয়ে ঢোকার চেষ্টা করলুম, কিন্তু বুক কাঁপছিল। চেয়ারে বসার পর প্রশ্ন শুরু হলো। কর্নেল চুপচাপ চুরুট টানছেন। আমার নাম ধাম, কর্নেলের সঙ্গে সম্পর্ক ইত্যাদি শেষ হলো। তারপর গত রাতের ঘটনা নিয়ে জেরা চলল। আমি যা যা জানি সব জবাব দিয়ে গেলুম। ওরা নোট করে নিলেন। তারপর কর্নেলের কাশির শব্দ হলো। এক মিনিট, উইথ ইয়োর কাইন্ড পারমিশন প্লিজ। কিষান সিং বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন কর্নেল। আমি জয়ন্তকে কিছু প্রশ্ন করব। অবশ্যই করবেন। জয়ন্ত, তাহলে তুমি বলছো যে সোনালির মুখেই তুমি শুনেছ মার্ডার ফানের প্রস্তাবটা দীপ্তিই তুলেছিল? হ্যাঁ। তুমি বলছো যে গত রাতে দীপ্তির মুখে খুব নার্ভাসনেস দেখেছিলে? হ্যাঁ। এবং আজ তার উল্টো, অর্থাৎ মরিয়া মনে হচ্ছিল ওকে? হ্যাঁ। দীপ্তি তাহলে মার্ডার ফানের মোটিভ হিসাবে? বিরক্ত হয়ে বললুম, বলেছি তো, রিফাইনারির সাবোটেজের কথা দীপ্তিই বলেছিল। ওকে ওকে। এবং দীপ্তিই বলেছিল মোটিভের ক্লু হিসাবে এক টুকরো কাগজ হাতে ধরে থাকবে, তাতে সংকেত বাক্যে স্যাবোটেজের উল্লেখ পাওয়া যাবে। হ্যাঁ সবই তো বলেছি, কিন্তু আমরা ওর হাতে তেমন কোনো কাগজের টুকরো পাইনি। সেজন্য কি আমি দায়ী? সবাই হেসে উঠলেন আমার জবাব শুনে। কর্নেল বললেন, আচ্ছা আচ্ছা, মাত্র আর একটা প্রশ্ন করব। তুমি যখন নদীর ধারে যাও কিংবা সেখান থেকে ফিরে আসো, তখন কোনো শব্দ শুনেছিলে? অনেক শব্দ। অফিসাররা নড়ে উঠলেন। কর্নেল ব্যগ্র হয়ে বললেন, অনেক শব্দ? কিসের? পাখি টাখির হবে আর কি। সবাই হাসলেন। কর্নেল বললেন, কাউকে দেখেছিলে জঙ্গলে অথবা খুনের জায়গায়? তবে খুনের জায়গায় নয়, পশ্চিমের একটা টিলায়। ফের সবাই নড়ে বসলেন। কর্নেল বললেন, দেখেছিলে? চিনতে পেরেছিলে? কিষান সিং বললেন, কে সে? চোপড়া না দিব্যেন্দু? কর্নেল নীলাদ্রি সরকার, 22-7 বেরিয়েছিলেন। কর্নেল গোমরা মুখে কি অস্ফুটে বললেন। কিষান সিং দরজার দিকে ইশারা করে কাকে বললেন, সোনালি ব্যানার্জি। জয়ন্তবাবু আপনি প্লিজ ওইখানটা বসুন। কোণের সোফায় গিয়ে বসলুম। বুঝলুম এখন আর বেরোনো যাবে না। সিগারেট ধরিয়ে টানতে থাকলুম। সোনালি পাথরের মূর্তির মতো ঘরে ঢুকলো এবং নমস্কার করে ওদের সামনের চেয়ারে বসলো। নামধাম পরিচয় পর্ব হলো। তারপর জেরা চলতে লাগলো। মিস ব্যানার্জি, ঠিক কখন প্রথমে আপনারা মার্ডার ফানের কথাটা ভেবেছিলেন এবং প্রথম কে ভেবেছিল? দীপ্তি। কদিন আগে কর্নেলকে বাবা আমার জন্মদিনে নেমন্তন্ন করতে পাঠালেন। রত্না আমার সঙ্গে যেতে চাইলো। দীপ্তিও তা শুনে যাবে বলল। কর্নেলের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় ট্যাক্সিতে দীপ্তি বলল, এই ভদ্রলোক তাহলে গোয়েন্দা?
ওকে নিয়ে তোর জন্মদিনে একটা ফান্ড করলে কেমন হয়? তারপর ডেড বডি সাজতে কি দীপ্তি চেয়েছিল? হ্যাঁ, ট্যাক্সিতে বসেই সব ঠিক হয়ে যায়। হঠাৎ কর্নেল বললেন, ট্যাক্সির নম্বরটা কি লক্ষ্য করেছিলে সোনালি? ওসব কেই বা লক্ষ্য করে, কেন বলুন তো? জাস্ট এ চান্স, মানে যদি দৈবাত করে থাকো। করিনি। বলি সোনালি নড়ে উঠল। হ্যাঁ, আমি করিনি, কিন্তু কিন্তু দীপ্তি দীপ্তি করেছিল কি? হ্যাঁ, ব্যাপারটা এখন মনে হচ্ছে ভারী অদ্ভুত। জানেন, হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে আমরা ভবানীপুরে মামার বাসায় গেলুম। সেটাই আমাদের ইলিয়ট রোডে কর্নেলের কাছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় ওই একই ট্যাক্সি। দীপ্তি এটা লক্ষ্য করেছিল, বলেছিল, ব্যাপার কি রে, এই একটা ট্যাক্সি পাচ্ছি খালি। আমি অবশ্য ট্যাক্সিওয়ালাকে লক্ষ্য করিনি, বলেছিলুম, তোর চোখের ভুল, বাইরের লোক তো তুই, তাই সব ট্যাক্সিওয়ালাকে একই লোক বলে ভুল করছিস। যেমন সব চিনেম্যানকে দেখে একই লোক মনে হয় না? কিষান সিং বললেন, বেশ ইন্টারেস্টিং তো। কর্নেল বললেন, হাওড়া স্টেশনে ট্যাক্সি ভবানীপুরে নিয়ে যায় তোমাদের। তারপর সম্ভবত ওই ট্যাক্সিটাই তোমার মামার বাড়ির সামনে অপেক্ষা করছিল এবং তোমরা রাস্তায় নামতেই নিজে থেকে অফার দেয়। সোনালি সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লোকটা আমাদের ডেকে বলল, IMM সাব। দীপ্তি বলল, সেই ট্যাক্সিওয়ালা না? আমি আর রত্না গ্রাহ্য করিনি, ট্যাক্সি পাওয়াটাই বড় কথা ছিল। রাইট, তোমরা যখন আমার বাসায় গেলে আমি অভ্যাস মতো জানলায় দাঁড়িয়েছিলুম। দেখলুম ট্যাক্সিটা তোমাদের নামিয়ে দিয়েই ফিরল, কিন্তু চলে গেল না, ওধারে গিয়ে দাঁড়িয়ে রইল। নাম্বারটা আমার মনে আছে। বলে কর্নেল পকেট থেকে নোট বই বের করলেন। বললেন, লিখে নিন মিস্টার সিং, এক্ষুনি কলকাতায় খোঁজ নিতে হবে, এইটা বিশেষ জরুরি। কিষান সিং একজন অফিসারকে তক্ষুনি ফোনের কাছে পাঠালেন। তারপর কর্নেল বললেন, সোনালি, দীপ্তির ব্যক্তিগত জীবনের দু একটা কথা তোমার মুখেই শুনতে চাই। বলুন, যা জানি বলবো। মানে ওর কোনো প্রেমিক ছিল কি? লজ্জার কারণ নেই, বলো। সোনালি মুখ নামিয়ে বলল, দিব্যর সঙ্গে একসময় ওর ঘনিষ্ঠতা ছিল। তাছাড়া দিব্যের সঙ্গেই ওর বিয়ের কথাও চলছিল। দিব্য রিফাইনারিতে চাকরিটা পেয়ে গেলেই বিয়েটা হতো। আইসি, কিন্তু ঘনিষ্ঠতা এক সময় ছিল বলছো কেন? ইদানিং দীপ্তি যেন দিব্যকে এড়িয়ে চলছিল। আর বলো। আর রণধীরদার সঙ্গে একটু বেশি মেলামেশা করছিল। মানে তোমার বাবার এই প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট ছেলেটির সঙ্গে? হ্যাঁ, তবে এ নিয়ে দিব্যর সঙ্গে কোনোদিন মন কষাকষি দেখিনি। আমরা একসঙ্গেই বেশিরভাগ সময় থাকি। তেমন কিছু ঘটলে নিশ্চয়ই টের পেতুম। দিব্য এসব মাইন্ড করার ছেলেই নয়। ইদানিং দীপ্তির মধ্যে কোনো বিশেষ ভাবান্তর টের পেয়েছিলে কি? সোনালি একটু ভেবে বলল, তেমন কিছু দেখিনি, তবে তবে মাঝে মাঝে কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো। জিজ্ঞেস করলে কিছু বলবে মনে হতো, কিন্তু শেষ অবধি বলতো না। শুধু বলতো শরীরটা যেন ভালো যাচ্ছে না। আচ্ছা, ও কথা থাক। আজ সকালে তুমি দীপ্তিকে ওভাবে রেখে বারান্দায় চলে এলে। তখন বারান্দায় রত্না ছিল, তাই না? হ্যাঁ, আমরা দুজন ছিলাম। ওদিক থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিলে? কিংবা কাউকে যেতে দেখেছিলে? না তো। ভেবে বলো। সোনালি জোরের সঙ্গে মাথা দোলালো। আমরা দুজনেই তো ওদিকেই তাকিয়েছিলাম। তারপর প্রথমে দিব্য না চোপড়া ফিরে এলো? চোপড়া। কোন দিক থেকে এলো? পূর্ব দিক থেকে। তার মধ্যে কোনো ভাবান্তর ছিল? না, হাসতে হাসতে এলো। ভেবে বলো, কারণ তোমার উইশফুল থিঙ্কিং হতেও পারে। সোনালি ভেবে নিয়ে জবাব দিল, মনে হচ্ছে হাসতে দেখেছি। তারপর একটু গম্ভীর হয়েছিল, মনে পড়েছে একটু।
হ্যাঁ কর্নেল, ওকে একটু অন্যমনস্ক দেখাচ্ছিল, কারণ রত্না ওকে ডাকলে শুনতে পেল না। তখন রত্না বলল খুব ঘাবড়ে গেছে মনে হচ্ছে। ও যেন চমকে উঠে আবার হাসতে লাগলো। দিব্য এলো কোন দিক থেকে, আর কতক্ষণ পরে? পশ্চিম দিক থেকে, মিনিট 3-4 পরে। দিব্যকে কিন্তু খুব নার্ভাস মনে হচ্ছিল, এখন মনে পড়েছে। ও এসেই বলল, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেন। বলেই সোনালি নড়ে উঠল। কর্নেল, মনে পড়ছে, দিব্য যেন হাঁপাচ্ছিল। বলো কি? হ্যাঁ, রত্না ওকে ধমক দিয়ে বলল, দাদা সবটাতেই যেন নার্ভাস হয়ে পড়ে। আমি ঠাট্টা করে বললুম, হবু ব্রাইড ইজ মার্ডার্ড, কষ্ট হচ্ছে না বুঝি? তা শুনে দিব্য রাগ দেখিয়ে বলল, খুব ডেপো মেয়ে হচ্ছ। সেই সময় দেখি জয়ন্তবাবু ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছেন বোকার মতো। পলিমাটিগুলো ছড়িয়ে চলে আসার কথা, অথচ উনি যেন কি দেখছেন। তাই আমি দৌড়ে গেটে গেলুম ওকে ডাকতে। তার মানে জয়ন্তকে তুমি ফিরতে দেখোনি? না, মানে তখন আমরা নিজেদের মধ্যে ওইসব কথাবার্তা বলছি, তাই ওদিকে আর তাকাচ্ছিলুম না। রত্না, তুমি বারান্দায় থাকার সময়ও কেউ ওখানে গেলে তাহলে তোমার চোখে পড়ার চান্স বেশি ছিল না। সোনালি ব্যস্ত হয়ে বলল, না না, ছিল তখন। অবশ্য দক্ষিণের ঢালু থেকে ঝোপ ঠেলে কেউ এলে তাকে পেতে না। হ্যাঁ, তা পেতুম না। ঠিক আছে সোনালি, তুমি জয়ন্তর কাছে গিয়ে বসো। নাকি মিস্টার সিং কিছু প্রশ্ন করবেন? সবাই মাথা দোলালেন। সোনালি আমার পাশে এসে নিঃশব্দে বসে গেল। কিষাণ সিং ডাকলেন, দিব্যেন্দু চ্যাটার্জিকে ডাকো। দিব্যেন্দুর প্রাথমিক পরিচয় পর্ব শেষ হওয়ার পর যথারীতি জেরা শুরু হলো। দুজনেই তাকিয়ে রইলুম দিব্যর দিকে। কিষাণ সিং বললেন, মার্ডার ফানের কথা কখন প্রথম কার কাছে শোনেন? কাল রাত্রে সোনালি, রত্না আর দীপ্তি 3 জনের কাছেই। 3 জনের কাছে? দিস ইজ অ্যাবসার্ড। নিশ্চয়ই প্রথম একজনই বলেছিল। কে? হ্যাঁ, মানে তখন বারান্দায় 3 জনই ছিল। প্রথমে অবশ্য সোনালি বলল। শুনে আপনি কি বললেন? বাধা দিলুম, বললুম এ বড্ড বাজে ব্যাপার, অন্য কোনো ফানের প্ল্যান করা যাক। ওরা শুনলো না, অগত্যা আমিও মত দিলাম। কেন বাধা দিয়েছিলেন কেন? ব্যাপারটা আমার কাছে উদ্ভট মনে হয়েছিল। ফান মানেই তো উদ্ভট কিছু। তাহলেও দীপ্তিকে আমি ডেড বডি করাটা পছন্দ করিনি। কর্নেল বলে উঠলেন, দীপ্তিকে তো তুমি ভালোবাসতে দিব্য। না না, লজ্জার কোনো কারণ নেই, আমরা আধুনিক যুগের মানুষ। দিব্য মাথাটা একটু দোলালো। তোমার সঙ্গে তো ওর বিয়ের কথা ছিল। হ্যাঁ, কিন্তু বলো বলো। ইদানিং দীপ্তি আমাকে এড়িয়ে থাকতে চাইতো যেন। আমি অবশ্য তাতে কিছু মাইন্ড করিনি। ও বড্ড খামখেয়ালি মেয়ে ছিল। আমার ধারণা শিল্পীরাই খামখেয়ালি। দীপ্তি ইদানিং চোপড়ার সঙ্গে মেলামেশা করতো কি? দিব্য মুখ নামিয়ে বলল, হ্যাঁ, আজ ভোরেও চোপড়া ওকে গাড়ি করে এখানে পৌঁছে দেয়। অথচ কথা ছিল আমি ওকে নিয়ে আসব। তাই বেরোতে যাচ্ছি, দেখি চোপড়ার গাড়িতে ও আসছে। মানে গাড়িটা তখন গেটে ঢুকছিল। কিষাণ সিং বললেন, মিস্টার চ্যাটার্জি, গত আগস্টে রানীডিহির ইভিনিং লজ নামে একটা বাড়ি থেকে আপনাকে জুয়া খেলার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তখন আপনি মাতাল অবস্থায় ছিলেন। খবর পেয়ে মিস্টার ব্যানার্জি, মানে আপনার মেসোমশাই, আপনাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন। শুধু এই নয়, আরও 2 বার আপনাকে মারামারির অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল এবং আপনার মেসোমশাইয়ের হস্তক্ষেপে ছাড়া পান। এসব কারণেই রিফাইনারিতে আপনার চাকরি পাবার অসুবিধা হচ্ছে। দিস ইজ দ্য রেকর্ড। এবার বলুন, ঠিক এসবের জন্যই কি দীপ্তির সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়েছিল? সোনালি মুখ ফিরিয়েছে। আমি অবাক। কর্নেল দিব্যর দিকে তাকিয়ে আছেন। ঘরটা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। কিষাণ সিং আবার বললেন, জবাব দিন মিস্টার চ্যাটার্জি। দিব্য ঠোঁট কামড়ে বলল, না। আপনার বাবা মা কলকাতায় থাকেন, তাই তো?
হ্যাঁ। আপনাকে মিস্টার অনিরুদ্ধ ব্যানার্জি কাছে এনে রেখেছেন আপনার স্বভাব শোধরাতে। অস্বীকার করে লাভ নেই, অনিরুদ্ধ বাবুর কাছেই আমরা সব শুনেছি। না, মেসোমশাই আমার চাকরির ব্যবস্থা করে দেবেন বলে ডেকেছিলেন। আমার বোন রত্নার কাছে জানতে পারেন। আপনার বোন রত্নার নামেও তো কিছু রেকর্ড আছে দিব্যেন্দু বাবু। দিব্য মুখ তুলল, সাদা হয়ে গেছে মুখটা। রত্না একসময় নকশালপন্থীদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, তাই ওকেও আপনার বাবা এখানে পাঠিয়ে দেন। আমাদের ধারণা আপনারা ভাই বোন দুজনেই সেই দলের সঙ্গে এখনো যুক্ত। অস্বীকার করতে পারেন? দিব্য হাঁপাতে হাঁপাতে বলল, মিথ্যা, একেবারে মিথ্যা। কে বললো এসব? রেকর্ড। আচ্ছা, এবার বলুন, গত সপ্তাহে মিস্টার চোপড়া আর আপনি সানভিউ রেস্তোরাঁয় ঘষাঘষি করেছিলেন। আপনাদের সঙ্গে আরও একজন ছিল, তাই না? হ্যাঁ, চোপড়া আমাকে জাত তুলে গালাগাল দিয়েছিল। আপনাদের তৃতীয় লোকটির নাম বলুন। ও ও আমার বন্ধু, হ্যাঁ, দিল্লিতে থাকতো। নাম রাজীব শেরগিল। এখানে বেড়াতে এসেছিল, ওর কথাতেই তর্ক বাঁধে। শেষে ঝগড়া হয় চোপড়ার সঙ্গে প্রিভিন্সিয়ালিজম নিয়ে। আমরা জানি রাজীব শেরগুলের বয়স 40-এর ওপারে, আপনি 30-এর নিচে। বন্ধুত্বের অবলম্বনটা কি? দিল্লিতে আলাপ হয়েছিল, আলাপ থেকেই বন্ধুত্ব। কেন? ওই জয়ন্তবাবু যদি ওই বৃদ্ধ কর্নেল সাহেবের বন্ধু হতে পারেন, আমার বেলা দোষ হবে কেন? কর্নেল হো হো কিষাণ সিং বললেন, আপনি নিশ্চয়ই জানেন ওয়াটার ট্যাঙ্কের কাছে যে লোকটির লাশ পাওয়া গেছে, সেই লোকটাই সেই রাজীব শেরগিল। দিব্য মুখ নামিয়ে বলল, হ্যাঁ। আমরা আপনাকে ওই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করতে পারি। দিব্য হাঁপাতে হাঁপাতে বলল, কেন? আমি ওকে খুন করিনি। আমি কেন খুন করতে যাব ওকে? কিষাণ সিং একটু হেসে বললেন, ঠিক আছে, এবার বলুন, এই সিগারেটের দুটো টুকরো মার্ডার ফানের ক্লু হিসাবে আপনি কি ফেলে রেখেছিলেন ওখানে? কাগজের মোড়ক খুলে দিব্য দেখে নিয়ে বলল, আমি তো মোটে একটা টুকরো ফেলেছিলাম। আর এ কি, এই দুটোই তো আমার ব্র্যান্ডের। কর্নেল হাসতে হাসতে বললেন, বোঝা যাচ্ছে খুনি ক্লুর ওপর গুরুত্ব দিতে চেয়েছে। কিষাণ সিং বললেন, ছোড়ার বাঁটে আঙুলের ছাপ থাকবে। দিব্য বলে উঠল, হাতে 10টা না পড়লে? অমনি কিষাণ সিং একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি বলছেন? মাই গুডনেস, কিভাবে জানলেন? পড়েছিলেন তাই না? দিব্য থতমত খেয়ে বলল, জাস্ট কমন সেন্স। এনাফ, আপনি ওখানে গিয়ে বসুন। অ্যান্ড নেক্সট মিস্টার রণধীর চোপড়া। রণধীর স্মার্ট হয়ে হাসি মুখে ঢুকল, নমস্তে করে বসল। কিষাণ সিং তার প্রাথমিক পরিচয় যথারীতি নিয়ে জেরা পর্বে চলে গেলেন। লক্ষ্য করলুম দিব্যর সঙ্গে ওর ঝগড়া বা দীপ্তি সংক্রান্ত কোনো প্রশ্নই করছেন না, আজ সকালের ঘটনাই তুলেছেন। আচ্ছা মিস্টার চোপড়া, আপনি যখন পূর্ব দিকে বড় রাস্তায় গেলেন, সেখান থেকে আপনাদের মার্ডার ফানের জায়গাটা কি দেখা যাচ্ছিল? হ্যাঁ, কারণ ওটা উঁচুতে, ওই টিলার দক্ষিণাংশ ওটা। আর আমি ছিলুম অনেকটা ফাঁকা বড় রাস্তায়, স্পষ্ট দেখা যাচ্ছিল জায়গাটা। কাউকে দেখতে পেয়েছিলেন কি? মানে আপনি চলে আসার পর? হ্যাঁ। কর্নেল সোজা হয়ে বসলেন। কিষাণ সিং বললেন, দেখতে পেয়েছিলেন? হ্যাঁ। সে কে? চিনতে পারিনি। সবুজ ফুল হাতা জামা ছিল গায়ে, প্যান্ট দেখা যাচ্ছিল না ঝোপের আড়ালে। মুখটা ওপাশে ছিল বলে দেখতে পাইনি। বেশ মোটা সোটা লোক। মানে ফ্যাটি? হ্যাঁ, প্রকাণ্ড, তবে বেটে বলেই মনে হচ্ছিল। তাকে দেখে আপনার কিছু মনে হয়নি? হয়েছিল। ভাবলুম খেলাটা বরবাদ হয়ে গেল হয়তো, এক্ষুনি হুলুস্থুল বেঁধে যাবে, কিন্তু লোকটা ঝোপের আড়ালে ডুবে গেল। আর তখন ভাবলুম কেউ বেড়াতে বেরিয়েছে, উপত্যকার দিকে সোজাসুজি নেমে গেল। তারপর থেকে আর তাকে দেখিনি। সবুজ ঝোপঝাড়ের মধ্যে সবুজ জামা, চোখে পড়াটাই তো অস্বাভাবিক।
চোপড়া একটু ইতস্তত করে বলল, না মানে তখন আমার ওখানেই মন পড়েছিল কি না, দ্যাটস ন্যাচারাল, তাই না স্যার? কিষাণ সিং জবাব দিলেন না। কর্নেল বললেন, রাইট রাইট। তাছাড়া স্যার ব্যাপারটা আমার খুব গোলমেলে লাগছিল। কর্নেল বললেন, কেন বলুন তো? দীপ্তির মার্ডার মোটিভটা শুনে যদিও খুব ফানি বলে মনে হচ্ছিল, পরে মনে হলো দীপ্তি কি কোনো ইঙ্গিত দিচ্ছে, মানে আমাকেই যেন। ইঙ্গিত কিসের? মানে এই অয়েল রিফাইনারিতে সেবোটাজের। দ্যাটস অলসো ন্যাচারাল। ঠিক বলেছেন, কিন্তু দীপ্তির সঙ্গে আপনার ইদানিং ঘনিষ্ঠতা হয়েছিল। হ্যাঁ, একটু একটু। আই লাইকড হার। দুজনে একসঙ্গে ঘুরেছেন কিংবা নিভৃতে মেলামেশার সুযোগ পেয়েছেন? দ্যাটস ন্যাচারাল। ওই সময় দীপ্তি আপনাকে অনায়াসে তেমন কিছু গুপ্ত ব্যাপার থাকলে জানাতে পারত। তা তো পারতই, কিন্তু জানায়নি, তাই না? না, সম্ভবত গত রাতেই ও তেমন কিছু আঁচ করে থাকবে, তাই। এক মিনিট, তাহলে তো আজ ভোরে ওকে যখন নিয়ে এবাড়ি এলেন তখন বলতে পারতো আপনাকে? ও চাপা মেয়ে ছিল, কিংবা হয়তো সেবোটাজকারীদের কেউ গত রাতে বারান্দায় আমাদের মধ্যে উপস্থিত ছিল, তাকেই দীপ্তি সতর্ক করতে চেয়েছিল। মিস্টার চোপড়া, আপনি বয়সে তরুণ হলেও খুব বুদ্ধিমান, খুবই যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু ভেবে দেখুন কারা উপস্থিত ছিল তখন? জয়ন্তবাবু, দিব্য, রত্না আর সোনালি। এখন বলুন, আপনার ধারণা অনুযায়ী কে স্যাবোটেজকারীদের দলের লোক? খুব ভেবে বলবেন কিন্তু। চোপড়া একটু ভেবে নিয়ে বলল, আমি কিন্তু স্ট্রেট কাট কথাবার্তা বলতে পছন্দ করি, এজন্যই দিব্যের সঙ্গে আমার মাঝে মাঝেই ঝামেলা বেঁধে যায়। আমার দৃঢ় বিশ্বাস দিব্যকেই সতর্ক করতে চেয়েছিল দীপ্তি। এই সঙ্গে লক্ষ্য করবেন, দিব্যর সঙ্গে ওর বিয়ে প্রায় ঠিক, অথচ ও দিব্যকে এড়িয়ে চলছিল ইদানিং। অতএব আমার ডিসিশনে দাঁড়াচ্ছে দীপ্তি দিব্যের কার্যকলাপ টের পেয়ে ঘৃণা করেই সরে পড়েছিল হয়তো। এবং আপনার ঘনিষ্ঠ হয়েছিল। কারেক্ট স্যার, ভেরি ভেরি কারেক্ট। দিব্যের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী আমি ছাড়া দিব্যের সঙ্গে লড়ার তাকত এখানে কারণ নেই, দীপ্তি তা জানতো। অথবা এও হতে পারে আমি অয়েল রিফাইনারি ডিরেক্টরের পিএ, আমার সঙ্গে মেশার মধ্যে দীপ্তির একটা উদ্দেশ্য থাকতেও পারে, তা হলো দিব্যকে সতর্ক করে দেওয়া, সাবধান, যা জানি কর্তৃপক্ষের কানে আমি তুলে দিতে পারি। ইজ ইট ইলজিক্যাল? রাইট রাইট। মিস্টার সিং, এবারে আপনি কিছু জানতে চাইলে প্রশ্ন করুন। কিষাণ সিং বললেন, না, আমার কোনো প্রশ্ন নেই। নেক্সট রত্না চ্যাটার্জি। রত্না সাদা মুখে এলো, যন্ত্রের মতো হাত তুলে নমস্কার করলো। দেখলুম ওর পায়ের কাছে শাড়ির পাড় থরথর করে কাঁপছে। আপনি রত্না চ্যাটার্জি? বাবার নাম, ঠিকানা, পেশা এসব কিছুই ওকে জিজ্ঞাসা করা হলো না। এতে অবাক হলুম। কিষাণ সিংয়ের কাছে একটা ফাইল ছিল। ফাইলটা খুলে আধ মিনিট কি দেখার পর উনি মুখ তুললেন। তারপর বললেন, দীপ্তির সঙ্গে গত 13ই সেপ্টেম্বর সকালে আপনি পাতালকালী মন্দিরে গিয়েছিলেন কি? রত্না মাথা দোলালো। কেন? রত্না একটু ইতস্তত করে আস্তে বলল, যে জন্য সবাই যায়। মন্দিরে যাবার কথা কে তুলেছিল, আপনি না দীপ্তি? দীপ্তি। দীপ্তি ভক্তিমতী মেয়ে ছিল এমন কথা আমরা এখনো কারোর কাছে শুনিনি। ওর মামা মামি এবং মামাতো ভাই বোন বরং বলেছেন দীপ্তির ওসব বিশ্বাস ছিল না। আপনি কি বলেন? হ্যাঁ, ও নাস্তিক টাইপ ছিল, বরাবর ধর্ম নিয়ে ঠাট্টা করত। তাহলে বলুন, দীপ্তি পাতালকালীর মন্দিরে নিছক বেড়াতে গিয়েছিল? আমাকে তো তাই বলেছিল। পরে অবশ্য বলুন। পরে আমার সন্দেহ হয়েছিল ওর যেন অন্য কোনো উদ্দেশ্য আছে। সেটা কি? কারোর সঙ্গে দেখা করা।
কেন এমন মনে হলো কেন আপনার? ওর চোখ মুখের ভাব দেখে খুব খুঁজছিল, মানে ভিড়ের সব মুখের দিকে তাকাচ্ছিল। তা লক্ষ্য করেই আমি ওকে বলেছিলুম, কাউকে খুঁজছিস নাকি রে? ও বলেছিল, না না এমনি, চেনা কেউ আছে নাকি দেখছি। কিন্তু কারোর সঙ্গে ও কথা বলেনি শেষ পর্যন্ত। অবশ্য আমার খটকাটা থেকেই গিয়েছিল। ফেরার পথে যখন ওকে চেপে ধরলুম, ও কবুল করলো না। আগের মতোই নিছক বেড়াতে আসার কৈফিয়ত দিল। তখন বললুম, তোর কি হঠাৎ দেবদেবতায় বিশ্বাস ফিরে এসেছে? দীপ্তি হাসলো শুধু। ভাবলুম দাদার সঙ্গে একটা কিছু গণ্ডগোল হয়েছে, তাই হয়তো মনে অশান্তি চলছে বড্ড। পাতালেশ্বরীর কাছে মনে মনে তাই প্রার্থনা করে গেল। অবশ্য খটকাটা আমার থেকেই গেল। একটু ভেবে ও ফাইলটা দেখে কিষেন সিং বললেন, বাড়ি থেকে মন্দির এবং মন্দির থেকে বাড়ি সারাক্ষণ আপনি ওর সঙ্গে ছিলেন? হ্যাঁ। যাবার সময় কিসে গেলেন? রিকশোয়। ফিরলেন কিসে? রণধীর তার গাড়িতে। হঠাৎ পেয়ে গেলুম, ও স্টেশন থেকে আসছিল। আমরা সেটা জানি। রণধীর চোপড়ার গাড়িটা আপনাকে আগে নামিয়ে দিয়ে পরে দীপ্তিকে পৌঁছে দিতে চায়, অথচ আগেই দীপ্তির মামার বাসাটা পড়ে, তাই না? হ্যাঁ, ব্যাপারটা আমার খারাপ লেগেছিল নিশ্চয়। চোপড়ার সঙ্গে ইদানিং ওর ঘনিষ্ঠতা হয়েছিল। দাদার জন্য আমার কষ্ট হতো, কিন্তু এসব তো দীপ্তিকে বলা যায় না। যাগে, এবার বলুন, গাড়িতে আপনারা কি আলোচনা করছিলেন? সোনালির জন্মদিনের কথা। রণধীরটা বরাবরই সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ন্যাচারালি ওর সঙ্গে এই নিয়েই কথা হচ্ছিল। আপনারা কলকাতা গিয়ে কর্নেল সরকারকে নেমন্তন্ন করবেন, এ কথাও নিশ্চয়ই উঠেছিল। চোপড়া কর্নেল সম্পর্কে কোনো মন্তব্য করেছিল? না, মানে জিজ্ঞেস করলো যে ভদ্রলোক কে। আমরা ওর পরিচয় দিলে ও খুব উৎসাহ দেখিয়ে বলল, দারুণ জমবে, গোয়েন্দাদের কখনো দেখিনি। তারপর কথায় কথায় ফাংশনের ডিটেলস এসে পড়ল। তখন রণধীরদা বলল, এক কাজ করা যায়, গো অ্যাজ ইউ লাইক ইট খেলার বদলে অন্য কোনো ফান হোক না, মার্ডার ফান। গোয়েন্দা ভদ্রলোককে নিয়ে বেশ মজা করা যাক। ঘরের সবাই নড়ে বসলেন। আমরা কজন সোফায় বসে আছি যারা, তারাও ঘুরে টেবিলের দিকে তাকালাম। আর চোখে দেখি চোপড়া শুকনো হাসছে। কর্নেল হেসে উঠলে ওই ভাবটা ঘুচে গেল। কর্নেল বললেন, তাহলে দীপ্তির মাথায় মার্ডার প্ল্যানের প্রস্তাবটা প্রথম ওঠেনি বোঝা গেল। আমাদের পাশ থেকে চোপড়া বলে উঠল, দ্যাটস ন্যাচারাল। আমি আগাথা ক্রিস্টি প্রচুর পড়েছি, তা থেকেই ওটা মাথায় এসেছিল। নিশ্চয়ই এটা কোনো ক্রাইম নয়। কিষেন সিং হাত তুলে বললেন, আপনি কোনো কথা বলবেন না প্লিজ। রত্না ক্রমশ আড়ষ্টতা কাটিয়ে উঠছে। সে বলল, কিন্তু এটা সত্যি যে দীপ্তি নিজেই ভিকটিম হতে চেয়েছিল। ওই গাড়িতে বসেই কি ভিকটিম হবার প্রস্তাব দীপ্তি দিয়েছিল? রত্না জোরে ঘাড় নাড়ল। না না, ও তখন জোর আপত্তি করেছিল। এসব বাজে খেলা, অন্য কিছু ভাবো, দীপ্তি বলেছিল। পরে বাসায় ফিরে সোনালিকে মার্ডার ফানের কথা বললে সোনালিও আপত্তি করেছিল, কিন্তু শেষে দেখি সেই দীপ্তি মার্ডার ফানের ব্যাপারে জেদ ধরেছে। আপনি যে প্রথমে সোনালিকে মার্ডার ফানের কথা বলেছিলেন তা সোনালি কিন্তু আমাদের বলেনি। আমার পাশ থেকে সোনালি বলল, ভুলে গিয়েছিলুম, এখন মনে পড়েছে। রত্না বাইরে থেকে ফিরে এই প্রপোজালটা দিয়েছিল। কিষান সিং ফের হাত তুলে বললেন, কথা বলবেন না প্লিজ। হঠাৎ কর্নেল একটু ঝুঁকে প্রশ্ন করলেন, রত্না, তোমার দাদা দিব্যেন্দুর কি কোনো সবুজ পাঞ্জাবি আছে? রত্না বলল, হ্যাঁ, কেন? অমনি একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দিব্যেন্দু আমাদের কাছ থেকে তড়াক করে এক লাফ দিয়ে উঠে দরজার দিকে এগোলো। একজন পুলিশ অফিসার ওর কলার ধরে ফেললেন। দিব্য ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল, কিন্তু পারল না। এই সময় কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার সিং, আমার মনে হচ্ছে আপাতত এ পর্যায়ে এখানেই শেষ। অবশ্য আপনারা ইচ্ছে করলে এগোতে পারেন, আমি একটু বাইরে যেতে চাই।
কিষাণ সিং একটু হেসে বললেন, ক্ষমা করবেন কর্নেল, দিস ইজ দ্য অফিসিয়াল প্রসিডিওর। আমরা এখানেই থামতে পারি না, বাড়ির সার্ভ্যান্টদের প্রশ্ন করা বাকি আছে। কর্নেল জিভ কেটে বললেন, সরি, ভেরি সরি মিস্টার সিং, দ্যাটস কারেক্ট। বলে টেবিল থেকে উঠে এসে আমার দিকে তাকালেন। তারপর কিষাণ সিংয়ের দিকে ঘুরে বললেন, মিস্টার সিং, আমার এই হতভাগ্য বন্ধুটিকে কি বাইরে যাবার অনুমতি দেওয়া যাবে? কিষাণ সিং হেসে বললেন, অবশ্যই। এসো জয়ন্ত, আমরা একবার বাইরে খোলা হাওয়ায় গিয়ে মাথা ঠান্ডা করি। হাঁফ ছেড়ে বাঁচলুম। বাইরের লনে একটা গাছতলায় দাঁড়িয়ে বললুম, কর্নেল, তাহলে দিব্যকে মনে হচ্ছে গ্রেপ্তার করা হলো? কর্নেল আনমনে জবাব দিলেন, তাই মনে হচ্ছে বটে। দিব্যেন্দুর ওই সবুজ জামাটাই ভাইটাল এ কেসে। অবশ্য যদি চোপড়ার কথাটা সত্যি হয় তবেই। যাগে, এসো আমরা একবার নদীর ধারটা ঘুরে আসি। নদীর ধারে যেতে হলে এই ছোট রাস্তা ধরে যেতে হবে, কিন্তু কর্নেল ওদিকে গেলেন না। সোজা অকুস্থলের পাথরটার কাছ দিয়ে ঝোপঝাড় ভেঙে চললেন। দেখলুম দীপ্তির লাশটা সরানো হয়েছে। পাথরের একধারে কিছু রক্ত লেগে আছে, ঘাসে ও মাটিতেও আছে। সেটা সত্যিকারের রক্ত হতে পারে, আবার সোনালির পেন্টও হতে পারে, কিন্তু একবার তাকিয়েই চোখ ফেরালুম, যেন দীপ্তিকে দেখতে পাচ্ছিলুম। একটু ঝুঁকে পাথরে গাল রেখে শুয়েছে তাজা ফুলের মতো একটা মেয়ে। স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে জন্মেছিল এই কুৎসিত পৃথিবীতে। খুব কষ্ট নিয়েই পা বাড়ালুম। জানতুম কর্নেল বিস্তর পাহাড় চড়েছেন, তাই এই ঢালু দুর্গম জায়গায় ওর কোনো কষ্ট না হওয়া স্বাভাবিক, কিন্তু আমার মতো আনাড়ির পক্ষে মারাত্মক। একখানে পাথরে পা স্লিপ করে গড়িয়ে পড়লুম এবং গড়াতে গড়াতে প্রায় 15-20 ফুট নিচে একটা গর্তে গিয়ে আছাড় খেলুম। উঠে দাঁড়াবার চেষ্টা করছি, শুনি কর্নেল ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। রেগে গেলুম। আর কখনো যাব না আপনার সঙ্গে, গেলেই খুনোখুনিতে জড়িয়ে পড়ব এবং বিদঘুটে কাণ্ড ঘটবে, ভ্যাট। ওপর থেকে নেমে এসে কর্নেল একটু হেসে বললেন, ডার্লিং, মাঝে মাঝে আছাড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। ছেলেবেলায় মানুষ প্রায়ই আছাড় খায়, এতেই বোঝা যায় প্রকৃতি ওইভাবে তাকে স্বাস্থ্য, আয়ু, সাহস ও সহ্য শক্তি যোগান দেন। বড় হয়ে আছাড় খাবার ব্যাপারে সতর্ক হয় মানুষ, এটা প্রকৃতির বিরুদ্ধতা। এই জন্যেই তো প্রকৃতি সুযোগ পেলেই মনে করিয়ে দেন যে। কর্নেল প্রায়ই উদাত্ত কণ্ঠে লেকচার দিচ্ছিলেন। হঠাৎ থেমে কি যেন দেখতে থাকলেন, কুঞ্চিত ভুরু, তারপর বাইনোকুলারটি চোখে তুললেন। কিন্তু সর্বনাশ! নির্ঘাত বাতিগ্রস্ত প্রকৃতিবিদ কোনো বিরল প্রজাপতি বা পাখি দেখতে পেয়েছেন, এবং তার মানে এবার নাওয়া খাওয়া বাদ দিয়ে হয়তো গোটা দিনটাই পাখির পিছনে বন বাদার নালা ডিঙিয়ে ঘোরাঘুরি করবেন, আর আমাকেও হন্যে হয়ে তার পিছু নিতে হবে। কর্নেল চোখে বাইনোকুলার রেখে সম্মোহিত মানুষের মতো, মানে নিশির ডাকে মানুষ যেমন যায়, এগোতে থাকলেন। আমি দাঁড়িয়ে রইলুম। বাংলোয় ফিরব। শরীর ক্লান্ত, মনও ভালো নেই। সেই ঢালু জায়গা বেয়ে অনায়াসে লেজে ভর করে দাঁড়ানো গিরগিটির মতো কর্নেল ফাঁকা বরাবর অন্তত 100 ফুট এগোলেন। তারপর একটা প্রকাণ্ড পাথরের সামনে হাঁটু ভাঁজ করলেন। ওই অবস্থায় ওকে প্রায় 3 মিনিট চুপচাপ থাকতে দেখলুম। তারপর ঘুরে আমার দিকে হাত নেড়ে বললেন, জয়ন্ত, এখানে এসো, দেখে যাও। পৌঁছানো আমার পক্ষে বেশ কষ্টকরই হলো, কিন্তু কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল। গিয়েই যা দেখলুম অবাক হয়ে গেলুম। রণধীর চোপড়ার কথা মিথ্যে নয়। একটা সবুজ পাঞ্জাবি সাবধানে পাথরের ফাটলে রাখা হয়েছে। কর্নেল বললেন, দিব্যের বাঁচা কঠিন হয়ে গেল। চোপড়া বলেছে একটা বেঁটে মোটাসোটা লোক দেখেছিল। আসলে একটা জামা পরা অবস্থায় এই পাঞ্জাবি পরলে দূর থেকে তাই দেখবে। জয়ন্ত, দেখতে পাচ্ছ পাঞ্জাবিতে রক্তের ছোপ লেগে আছে? দেখে আঁতকে উঠলুম। বললুম, দিব্য এমন বোকার মতো কাজ করে ফেলল? কর্নেল বললেন, সবুজ পাঞ্জাবি পরে খুন করার উদ্দেশ্য বুঝতে পারছো?
সবুজ ঝোপঝাড় বা গাছের মধ্যে ক্যামোফ্লেজের কাজ করবে, কারো হঠাৎ নজরে পড়বে না। দ্বিতীয়ত, বলে উনি থেমে গেলেন। সাবধানে পাঞ্জাবির পকেটের দিকটায় আঙুলের চাপ দিলেন। বললুম, কি? সিগারেটের প্যাকেট। মার্ডার ফ্যানের ক্লু হিসাবে এক টুকরো ফেলা হয়েছিল, কিন্তু দুটো পাওয়া গেছে। তার মানে পকেটে সিগারেট থাকায় আর একটা সিগারেটের টুকরো ফেলে রাখা সম্ভব হয়েছে। খুনি যেন একটা খেলার ক্লু রেখে দিতে চেয়েছে। কেন? প্রশ্নটা কর্নেল আপন মনেই করলেন। বিরক্ত হয়ে বললুম, খুনি খুনি বলছেন কেন? দিব্য বললেই আমার কাছে আপনার জটিল কথাবার্তার মানে বোঝা সহজ হয়ে ওঠে। কর্নেল ঘুরে বললেন, দ্যাট ডিপেন্ডস ডার্লিং। অন হোয়াট? আরও সাক্ষ্য প্রমাণ। যেমন? দিব্য এই পাঞ্জাবিটা সঙ্গে নিয়ে গেছিল, নাকি পরে পশ্চিমের দিকে ঘুরতে যাবার সুযোগে বাংলোয় ঢুকে নিয়ে এসেছিল? ভেবে বললুম, পশ্চিমেই তো বাংলো বাড়ির সদর গেট, কারো চোখে পড়া স্বাভাবিক। কর্নেল বললেন, ঠিক আছে, এটা এখানেই থাক, আমরা আপাতত বাংলোয় ফিরি। একটা কথা জয়ন্ত, তুমি ঘুণাক্ষরেও এ কথা কারো কাছে প্রকাশ করবে না। নিশ্চয়ই নয়। হাঁটতে হাঁটতে কর্নেল একটু হেসে বললেন, আমার ভয় হয় জয়ন্ত, যুবতী স্ত্রী লোকেদের প্রতি তুমি সময়ে খুবই পক্ষপাতিত্ব দেখাও। হো হো করে হেসে বললুম, দ্যাটস ন্যাচারাল। ওটা চোপড়ার মুদ্রা দোষ, তাই না জয়ন্ত? কি কথায় কি? বললুম, হ্যাঁ, এবং আমার ক্ষেত্রে সঙ্গদোষ। চোপড়ার কাছে শুনে শুনে এই হয়েছে। আন্দাজ ফুট 20 ওপরে উঠেছি, হঠাৎ কর্নেল দাঁড়ালেন। তারপর ফিসফিস করে বললেন, হয়তো খুবই ভুল করছি। তুমি এক কাজ করে জয়ন্ত, এখানে ঝোপের আড়ালে বসলে পাঞ্জাবিটার ওপর লক্ষ্য রাখা যায়। তোমার রিভলভারটা কি কাছে আছে? না, ওসব নিয়ে ঘোরাঘুরি করি নাকি? কি দরকার? ঠিক আছে, কোনো দরকার নেই। তুমি প্লিজ একটু সাহায্য করো আমাকে। এখানে বসে চুপচাপ লক্ষ্য করো। কেউ এসে যদি দেখো পাঞ্জাবিটা সরাচ্ছে কিংবা কিছু করছে, তুমি কিছু করবে না। সে যাই করুক, শুধু তাকে চিনে রাখবে, ব্যাস। বেশ। ভয়ের কোনো কারণ নেই ডার্লিং, যথা সময়ে আমি ফিরে আসব। অত বলার কি আছে? আজ তো নতুন আপনার চেলাগিরি করছি না, বলে একটু হাসলুম। অবশ্য আমার বুকে কাঁপুনি শুরু হয়েছে ঠিকই। কর্নেল কাঁধে থাপ্পড় মেরে স্নেহ প্রকাশ করে চলে গেলেন। আমি ওত পেতে বসলুম। কর্নেল না বলে দিলেও বুঝেছি সিগারেট খাওয়া চলবে না। সকালের রোদ বেয়ারা রকম বেশি তাপ ছড়াচ্ছে। ছায়ায় বসে আছি, প্রাকৃতিক সৌন্দর্যের দিকে মন দিতেও পারছি না। এ এক অদ্ভুত অবস্থা। প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখি নিচের একটা ঝোপের মধ্যে রত্না দাঁড়িয়ে আছে। ভীষণ চমকে উঠলুম। ভুল দেখছি না তো? ও এদিক ওদিক তাকাচ্ছিল, মনে হলো কিছু খুঁজছে। তারপর পা বাড়ালো। বুঝলুম ওদের জেরা শেষ করে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো দিব্যকেই শুধু আটকে রেখেছে। রত্না কি পাঞ্জাবিটা খুঁজতেই এসেছে? ও কিভাবে জানলো যে পাঞ্জাবিটা এখানেই লুকোনো আছে? একটু পরেই বুঝলুম পাঞ্জাবিটা কোথায় আছে রত্না জানে না, কারণ সে ওটার পাশ দিয়ে ঘোরাঘুরি করলো। তারপর আরও নিচে নামতে থাকলো। মিনিট 5 পর সে ঘুরল এবং সোজা আমার দিকে ওঠা শুরু করলো। আমি একটু সরে বসলুম, কিন্তু সে সোজাসুজি উঠে এসে যেই ডান দিকে ঘুরেছে, আমার মধ্যে হটকারী ঝোঁক এসে গেল। কর্নেলের নিষেধ ভুলে গেলুম। আসলে আমার মধ্যে গোয়েন্দাসুলভ কৌতূহলের তাগিদ জাগিয়ে উঠেছিল সম্ভবত। আমি গম্ভীর স্বরে ডেকে উঠলাম, মিস চ্যাটার্জি। রত্না ভীষণ চমকে গেল। তারপর অপ্রস্তুত হেসে বলল, এই এই মানে একটু ঘুরতে বেরিয়েছি। আপনি কি করছেন? নিশ্চয়ই আমার মতোই ঘুরতে। মোটেও না,
অন ডিউটিতে আছি। রত্না হাসবার চেষ্টা করলো। ও ও তাই বুঝি? আচ্ছা চলি। মিস চ্যাটার্জি শুনুন। রত্না দাঁড়ালো। সে ভীষণ ঘামছে, ঠোঁট কাঁপছে, মনে হলো ভ্যা করে কেঁদে ফেলবে এক্ষুনি। তারপর অতি কষ্টে বলল, হ্যাঁ বলুন। কি খুঁজতে এসেছেন? দাদার পাঞ্জাবিটা। কিভাবে জানলেন যে আপনার দাদার পাঞ্জাবিটা এখানেই লুকোনো আছে? আমি পাঞ্জাবি পরা দাদাকে দেখতে পেয়েছিলুম দীপ্তির কাছে। চোপড়াও দেখেছিল। যাকগে, ওটা দিয়ে কি হবে এখন? আপনার দাদার বিরুদ্ধে তো অন্য সব প্রমাণ আছে। না না কিছু নেই, শুধু এটা ছাড়া। বলে রত্না হু হু করে কেঁদে উঠল। একটু পরে বললুম, আপনি এত সহজে ভেঙে পড়তে পারেন, অথচ পুলিশের রেকর্ডে আছে আপনি নাকি নকশালপন্থী ছিলেন। রত্না ফোঁস করে উঠল। এক সময় ছিলুম, এখন আর নেই। এই সময় চোখে পড়ল ওপরের দিকে ঝোপের কাছে কর্নেলের টুপি পরা মুন্ডুটা দেখা যাচ্ছে। তক্ষুনি রত্নাকে চুপ করতে এবং সরে যেতে ইশারা করলুম, কিন্তু যা হবার হয়ে গেছে ততক্ষণে। কর্নেল গুম হয়ে গুঁড়ি মেরে এগোচ্ছেন। রত্নাও দেখতে পেল। কাছে এসে কর্নেল হঠাৎ দুজনকে টেনে বসিয়ে দিলেন এবং ফিসফিস করে বললেন, চুপ চুপ। পাঞ্জাবির কথা ভুলেই গিয়েছিলাম, অর্থাৎ ওদিকে এতক্ষণ চোখ ছিল না। এবার দেখি ওখানে রণধীর চোপড়া বসে রয়েছে। হতভম্ব হয়ে গেলুম। সে ব্যস্তভাবে পাঞ্জাবির পকেট হাতড়াচ্ছিল। রত্না হিস হিস করে উঠল। বাস্টার্ড। মেয়েদের মুখে বাস্টার্ড শুনে আমার হাসি পেল। তারপর কর্নেল আচমকা উঠে বিকট গর্জন করলেন, চোপড়া নড়ো না, নড়লেই গুলি করব। চোপড়ার দুপাশের ঝোপ ও পাথরের আড়াল থেকে ততক্ষণে কয়েকজন পুলিশ অফিসার উঠে দাঁড়িয়েছেন। এবার যা হবার তাই হলো, অর্থাৎ রণধীর চোপড়া চালান গেল। এখন ওসব ব্যাপার কানুনের এখতিয়ারে। তা সব দেখার জন্য এবং তদারক করার জন্য সরকার যথেষ্ট লোকজন রেখেছেন। কর্নেল নীলাদ্রি সরকারের সেখানে কোনো ভূমিকা অবান্তর, এবং উনি তাতে নাকও গলাবেন না। বাংলোয় আমাদের ঘরে, অর্থাৎ যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছে, আমি, কর্নেল সোনালী ও তার বাবা অনিরুদ্ধ ব্যানার্জি ও মা জয়ন্তী দেবী বিকেলের চায়ের মজলিস জমাচ্ছিলুম। দিব্য এলো না। রত্না এসে বলল, দাদা চুপচাপ শুয়ে আছে। সেটাই স্বাভাবিক। বেচারা ভীষণ আঘাত পেয়েছে মনে। সবার চোখে মুখে কৌতূহল ফুটে উঠেছিল। সুতরাং মুখপত্র হয়ে আমি প্রথম তুললুম, কর্নেল, চোপড়া সবুজ পাঞ্জাবিতে কি খুঁজতে গিয়েছিল? কর্নেল একটু হেসে জবাব দিলেন, দীপ্তির হাতের মুঠোয় একখণ্ড কাগজ ছিল। খুন করার পর চোপড়া সম্ভবত তাড়াতাড়িতে সেটা পকেটে ঢুকিয়েছিল। তখন তোর নার্ভাস অবস্থা, কে দেখে ফেলবে এই আতঙ্কে রয়েছে। তাই পাঞ্জাবি রেখে পালাবার সময় কাগজটা বের করতে ভুলে গেছিল। ভেবেছিল পরে এসে নেবে। এমন না হলে পাঞ্জাবিটা সে প্রকাশ্যে কোথাও ফেলে রাখত, কারণ তার উদ্দেশ্য দিব্যর কাঁধে দায়টা চাপানো। আসলে খুন করার পর খুনিরা খানিকটা হতবুদ্ধি অবস্থায় থাকে, তাই তাদের ধরা সম্ভব হয়। কোনো না কোনো ক্ষেত্রে একটু ভুল করবেই। আজ পর্যন্ত আমি এমন কোনো খুনি দেখিনি যে কোনো ভুল করেনি, অর্থাৎ কোনো ক্লু রাখেনি। অনিরুদ্ধ বললেন, কাগজটাতে কি ছিল? দীপ্তি বা তা পেল কোথায়? বিশেষ কিছু ছিল না, ছিল 3টে জিরো। এটা একটা বিদেশি শত্রু রাষ্ট্রের দেশীয় গুপ্তচর এজেন্সির সাংকেতিক নাম। চোপড়াকে তারাই মিস্টার ব্যানার্জির বিয়ে করে পাঠাতে পেরেছিল। অনিরুদ্ধবাবু কিছু বলতে ঠোঁট ফাঁক করলেন। কর্নেল বাধা দিয়ে বললেন, জানি আপনার দোষ নেই, আপনি কি করতে পারেন। জাগে যা বলছিলুম, হতভাগিনী দীপ্তি তার বোকামির জন্যই কিন্তু খুন হলো। ও যেভাবেই হোক জানতে পেরেছিল যে চোপড়া 30 দলের মেম্বার, কিন্তু কথাটা সরাসরি অনিরুদ্ধ বাবুর কানে তুলতে পারত।
তা না করে সে সম্ভবত চোপড়াকে নিয়ে একটু মজা করতে চেয়েছিল। সে বোঝেইনি চোপড়া যে দলের মেম্বার তাদের সঙ্গে রসিকতা করার পরিণাম বড় সাংঘাতিক। রত্না বলে উঠল, আমার মনে পড়েছে, দীপ্তি চোপড়াকে দেখলেই বলতো, কি মশাই 3-0 অঙ্ক মিলল। চোপড়ার মুখটা কেমন যেন সাদা হয়ে যেত। তা শুনে সোনালিও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, ভাবতুম নিছক যোগ করছে। কর্নেল বললেন, চোপড়া ভেবেছিল দীপ্তির মুঠোর কাগজটা সত্যি সত্যি কোনো সাংঘাতিক দলিল হয়তো কোনো সূত্রে দীপ্তির হাতে এসেছে। অদৃশ্য কালিতে নিশ্চয়ই কিছু লেখা টেখা আছে, কারণ 3টে জিরো কোনো কাগজে দেখলেই তাকে সতর্ক হতে হবে। দীপ্তি সত্যি বড় বোকামি করেছে। একটা কথা ঠিক যে ও হাতের মুঠোয় কাগজটা না রাখলেও তাকে খুন করত, কারণ হত্যার পরিকল্পনাটা সেই মন্দিরে যাবার দিনই সে করে নিয়েছে। কাজেই দীপ্তিকে একদিন না একদিন খুন করতেই হতো। সোনালি বলল, কলকাতায় ট্যাক্সির ব্যাপারটা কি হলো কর্নেল? কর্নেল হাসলেন, বললেন, শুধু দীপ্তিকে ফলো করা হচ্ছিল সারাক্ষণ। চোপড়ার দলের লোকেরা কত তৎপর তারই প্রমাণ ওটা। আজকালের মধ্যেই সেই ট্যাক্সি চালক ধরা পড়ে যাবে, আরও অনেক তথ্য বেরিয়ে পড়বে। দীপ্তি মন্দিরে যাবার দিনও যথারীতি চোপড়ার দলের লোক ওকে ফলো করছিল। তা না হলে চোপড়া হঠাৎ গাড়ি নিয়ে মন্দিরের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকতো না। রত্না বলল, কিন্তু মন্দিরে তো দীপ্তি কারোর সঙ্গে দেখা করেনি। ওটা সম্ভব হয়নি, কারণ রাজীব শেরগিল তখন অলরেডি নিহত। আমি চমকে উঠলুম, বুঝতে পারছি না কর্নেল, রাজীব শেরগিলের সঙ্গে দীপ্তির আলাপ হলো কিভাবে, আর রাজীব কেনই বা তাকে ওখানে যেতে বলবে? কর্নেল জবাব দিলেন, সবটা দিব্যর মুখেই শোনা ভালো, কিন্তু সে কি এখন আসবে? রত্না মাথা দুলিয়ে বলল, মনে হয় না, আপনি বলুন কর্নেল। দিব্য পুলিশকে একটা লং স্টেটমেন্ট দিয়েছে, হয়তো চেপেই যেত সব, কিন্তু তারই পাঞ্জাবি চুরি করে চোপড়া তার ঘাড়ে খুনের দায় চাপাতে চেয়েছিল। এতে ওর ভীষণ রাগ হয়ে গেছে, তাই সব বলে দিয়েছে। সংক্ষেপে ব্যাপারটা বলি, যেদিন একটা রেস্তোরাঁয় তার মারামারি হয়, না ভুল বলছি, প্রকৃতপক্ষে মারামারি হয়নি, হবার উপক্রম হয়েছিল এবং রাজীব সেটা থামিয়ে দেয়। সেদিন কিন্তু দীপ্তিও সেখানে উপস্থিত ছিল। চোপড়ার সঙ্গে আগে থেকেই দীপ্তি ওখানে গিয়েছিল। ইদানিং ওরা ঘনিষ্ঠ হচ্ছিল, তোমরা তা জানো। যাই হোক, স্টেশন থেকে রাজীবকে নিয়ে দিব্য দৈবাত ওখানে ঢোকে। বলা বাহুল্য, দীপ্তিকে চোপড়ার সঙ্গে দেখে মনে মনে জ্বলে ওঠে, সুযোগ খোঁজে চোপড়াকে পিটুনি দেবার। চোপড়ার ভঙ্গিতে আমি গম্ভীর মুখে বলে উঠলুম, দ্যাটস ন্যাচারাল। কেউ তাতে হাসল না, কর্নেল ছাড়া। কর্নেল বললেন, দ্যাটস রাইট। তা দিব্যও ঠিক রত্না বা সোনালির মতো দীপ্তিকে কি মশাই 0-0 অঙ্ক মিলল চোপড়ার উদ্দেশ্যে এই যোগ করতে শুনেছে। সেদিন ওখানে কিন্তু দীপ্তি মারামারি থামাতে বলে ওঠে, এই 3-0টিকে নিয়ে আর পারা যায় না। দিব্য লক্ষ্য করেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি রাজীব শেরগিল খুবই চমকে উঠেছিল। সে 3-0 দলের লোক, কিন্তু কোনো কারণে সম্ভবত দলের উপর ক্রুদ্ধ হয়েই হোক অথবা নিছক অর্থের লোভে রানীডিহিতে এসেছিল, অর্থাৎ চোপড়াকে ব্ল্যাকমেল করতে অথবা প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। অয়েল ডিরেক্টরের কানে সব তুলে দিতে। আমার ধারণা চোপড়াকে ব্ল্যাকমেল করার চেষ্টায় ব্যর্থ হয়ে অনিরুদ্ধবাবুর কাছে সব ফাঁস করতে চেয়েছিল। যাই হোক, রাজীব বা দীপ্তি এখন বেঁচে নেই, কিন্তু দীপ্তির ঘরে একটা চিঠি পুলিশ আবিষ্কার করেছে, রাজীব শেরগিলের হাতের লেখার সঙ্গে মিলে যায়। নিচে নামের বদলে 3টে জিরো নেই অনিরুদ্ধবাবুকে লেখা সেই চিঠির মতো, সোজা নাম সই রয়েছে চিঠিতে। বলা বাহুল্য ইংরাজিতেই লেখা। 3-0 রহস্য কি জানেন?
না জানা থাকলে 11 তারিখ সকাল 9টায় পাতালকালীর মন্দিরে আসুন। কিন্তু দীপ্তি একা যেতে সাহস করেনি। রত্নার বুদ্ধি ও সাহসে তার আস্থা ছিল, স্বাভাবিক, তাই রত্নাকেই সঙ্গে নেয়। দীপ্তি জানত না যে ট্যাঙ্কের কাছে পাওয়া লাশটা রাজীবের। সোনালি বলল, ওদিন আমার একটু জ্বর মতো হয়েছিল। আল্লাকি 13 নিহত রাজীবের কাছে ওই দিনকার দিল্লির রিজার্ভেশন টিকিট পাওয়া গেছে। তার মানে দীপ্তির সঙ্গে দেখা করে এবং সম্ভবত সদুপদেশ দিয়ে সে নিরাপদে দিল্লি চলে যাবে ভেবেছিল। সদুপদেশ দেবার কারণ দিব্য তাকে বলেছিল যে দীপ্তির সঙ্গে তার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়েটা আর করা যাবে না। তখন রাজীব বলে, আমি বুঝিয়ে বলবো, তুমি ভেবো না, চোপড়াকে আমি চিনি, ও খুব খারাপ লোক। দীপ্তিকে সতর্ক করা দরকার। চোপড়ার হাল হদি সব ওকে বাতলে দিয়ে যাব। এতক্ষণে জয়ন্তী দেবী মুখ খুললেন। এত সব কাণ্ড ভেতরে ভেতরে? কর্নেল বললেন, হ্যাঁ, এ খুব জটিল কেস, কিন্তু খুনের প্রসঙ্গে এলে বলবো, এত সহজ এমন চমৎকার মোডস অফ অপারেন্ডি খুব কমই দেখেছি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি চোপড়া পূবের রাস্তায় গিয়ে বাগান হয়ে এই বাংলোর পূর্ব উত্তর কোণে দিব্যর ঘরে ঢোকে এবং সবুজ পাঞ্জাবিটা নিয়ে চলে যায়। চোখে পড়ে শুধু পরিচারিকার। তার চোখে না পড়লেও ছোবরাকে আমরা ধরে ফেলতুম। সে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘটনাস্থলে যায়। তারপর কি ঘটেছে তাও দেখতে পাচ্ছি। সে দীপ্তিকে বলেছিল, তোমার ছুরিটা খসে যাচ্ছে যে, ঠিক করে দিই। তারপর থাক, বড় বিভৎস ঘটনা। রত্না আসতে বলল, আমি ওকে দেখে দাদা ভেবেছিলুম। কর্নেল বললেন, দিব্যও দেখতে পেয়েছিল। সবুজ পাঞ্জাবিটা তার মনে কিছুটা সন্দেহ জাগিয়েছিল, কিন্তু জড়িয়ে পড়ার ভয়ে সে চুপ করে গিয়েছিল। বললুম, সব তো বুঝলুম, কিন্তু লরেন্স অফ অ্যারাবিয়া? কর্নেল চুরুট বের করে বললেন, ওই পাতায় একটা স্যাবোটেজের বিবরণ আছে। অনিরুদ্ধবাবুকে স্যাবোটাজের ভয়াবহতা স্মরণ করিয়ে দিতে চেয়েছিল রাজীব। অনিরুদ্ধ শিউরে উঠে শুধু বললেন, হ্যাঁ। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের গল্প 000। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আরও এই ধরনের গল্প শুনতে বেল আইকনটিকে অন করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।